আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব বেশি ভালো আছো এবং তোমরা এই ক্লাসটির জন্য অনেক বেশি অপেক্ষা করেছো। তো তোমরাই বলেছিলা যে 6টা থেকে হলে আর কি একটু প্রবলেম হয়, এজন্য আমরা অল্প একটু লেট করে শুরু করেছি। অনেকেই জয়েন হয়ে গেছে। হ্যাঁ, জাকারিয়া হোসেন ওয়ালাইকুম আসসালাম, জয়েন করেছো ফার্স্টেই। দেন হচ্ছে সন্ধ্যা থেকে ওয়েট করতেছিলাম, ভেরি গ্ল্যাড টু হিয়ার। তোমাদের জন্য চলে এসেছি অবশেষে। খুব দ্রুত একটু কমেন্ট করো যে সব কিছু ঠিক আছে কিনা, স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা, আমাকে দেখতে পাচ্ছ কিনা, বা আমার ভয়েস ঠিকঠাকভাবে যাচ্ছে কিনা। প্লাস হচ্ছে তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, তোমার টাইমলাইনে শেয়ার করে দাও। আজকে কিন্তু আমরা অংশীদারি ব্যবসায়ের এমন বিষয় শিখব যেটা হচ্ছে এইচএসসি 25 এবং 26 ব্যাচ। তারা এইচএসসি এবং অ্যাডমিশনে দুইটা সেক্টরে কিন্তু বেনিফিটেড হবে, ঠিক আছে? সো আমি তোমরা বরাবরের মতোই জানো যে আমি একটু বেসিক থেকে অ্যাডভান্স সব কিছুই পড়াই। সো এইটার ওপরে অংশীদারি ব্যবসায় সম্পর্কে তুমি যদি হয়ে থাকো এইচএসসি 25 বা এইচএসসি 26, তোমার কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? বাট একটাই সত্য, তোমাকে ক্লাসটা মনোযোগের সাথে করতে হবে, ঠিক যেরকম তোমরা একদম আমার ম্যানেজমেন্টের প্রথম পত্রের প্রথম অধ্যায়টা মনোযোগের সহকারে ক্লাসটা করেছো, তাই না? সো ওই ক্লাসের পরে কিন্তু তোমরা কি খুব ইজিলি অ্যান্সার করতে পারছিলা, যে বিগত বছরের কোশ্চেন সব কিছু তোমরা ইজিলি অ্যান্সার করতে পারছিলা। এবারটাও পারবা। সো কি করতে হবে? মনোযোগের সাথে ক্লাস করতে হবে এবং টাইমলাইনে শেয়ার করে দাও, যেখানে যা মন চায় সবাইকে শেয়ার করে দাও, ঠিক আছে? যা কিছু কল্যাণকর আমরা সবার মাঝে শেয়ার করে দিলে সেটা আমাদের কাছে আবার ফেরত আসে, রিটার্ন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? রানা চলে এসেছে। ওকে, আমরা দেখি আজকের ক্লাসে আমরা কি পড়বো সেটা একটু দেখে দিই। আমাকে তো তোমরা সবাই চেনো, আমি তোমাদের স্নেহা আপু, হাফিজা খাতুন স্নেহা। আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টে। সো আজকের ক্লাসের কি পড়তে তোমরা চলেছো শিরোনাম আমরা একটু দেখে নেই, ঠিক আছে? দেখি আলোচ্য বিষয় আজকে কি আছে। অংশীদারি ব্যবসায় পড়বো, বাট ওকে সবাই মনোযোগী হয়ে যায় আমরা এখন। হ্যাঁ, ওকে আরও মানুষজন জয়েন করবা, আই এক্সপেক্ট দ্যাট, আমি আরও মানুষজন এক্সপেক্ট করি। সো আজকে আমরা অংশীদারি ব্যবসায় থেকে কি পড়বো, এই চ্যাপ্টার থেকে আমরা শুরুতেই পড়বো অংশীদারি ব্যবসায়ের ধারণা, ঠিক আছে? অংশীদারি ব্যবসায় পড়বো, অংশীদারি ব্যবসায়ের ধারণা নিব না সেটা তো হবে না। অংশীদারি ব্যবসায়ের ধারণা অ্যান্ড অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য, অংশীদারি ব্যবসায়ের গঠন প্রণালী, কিভাবে অংশীদারি ব্যবসায়টা গঠন হয়। দেন হচ্ছে অংশীদারি ব্যবসায়ের সুবিধা আছে কিছু এবং কিছু সীমাবদ্ধতা আছে, সেগুলো আমরা জানবো। দেন হচ্ছে অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ সম্পর্কে জানবো, অংশীদারদের প্রকারভেদ। এই দুইটার মধ্যে আবার গোলায় ফেলো না যেন, অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ এবং অংশীদারদের প্রকারভেদ। অংশীদারি ব্যবসায়ের কিছু প্রকারভেদ থাকে এবং অংশীদারদের মধ্যে কিছু প্রকারভেদ থাকে, সেগুলো আমরা জানবো। এবং অংশীদারদের যোগ্যতা সম্পর্কে জানবো, অংশীদারদের কি যোগ্যতা আছে সেটা বা থাকতে হবে একটা অংশীদার হতে হলে, ঠিক আছে? দেন অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন প্রক্রিয়া সম্পর্কে জানবো। ওয়ালাইকুম আসসালাম। এবার আমরা যে জায়গাটায় দেখো, এবার আমরা দেখব হচ্ছে তোমাদের এইচএসসিতে আসা বিগত বোর্ডে সেই বোর্ড কোশ্চেন আমরা সলভ করব, আমরা পারবো, দেখবা তুমিও পারবা, নিজে থেকে তুমি সব সলভ করতে পারবা। দেন বিগত বছরের বোর্ডের একটা সৃজনশীল প্রশ্ন আমরা
সলভ করব, যেটা বিগত বছরে এসেছে। এবং আমরা ভার্সিটি অ্যাডমিশনে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে আপু ভার্সিটি অ্যাডমিশনে এমন কি কি কোশ্চেন আসে, যে ভার্সিটিতে আমাদের কেমন কোশ্চেন হতে পারে আগে থেকে যদি একটু ধারণা দিয়ে রাখা যায়। সো আজকে ধারণা দিয়ে রাখবো। আর আমার প্রতিটা ক্লাসে কিন্তু ক্লাসের মাঝে মাঝে টিপস অ্যান্ড ট্রিক্স থাকে। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জানতে হলে তোমাকে কিন্তু একটু স্কিপ করলে হবে না, পানি টানি নিয়ে খাতা কলম নিয়ে বসে যাও। সো ওঠা যাবে না, ঠিক আছে? সো কোনো ব্রেক নাই ক্লাসে, 1.5 থেকে 2 ঘন্টা লেন্থ হতে পারে। সো ক্লাসে তোমাকে পূর্ণ মনোযোগের সাথে ক্লাস করতে হবে, করলে তোমার বেনিফিট আছে। এটা ফ্রিতে এরকম লাইভ ক্লাস তুমি কোথাও পাবে না, আই ক্যান অ্যাসিওর দ্যাট। সো আমরা কি কি দেখবো, আলোচ্য বিষয় বুঝতে পেরেছো? ইয়েস, হাফ ইয়ারলি এক্সাম আছে। ও আচ্ছা, আবার এখন পড়ো, আমার সাথে পড়ো, তো দেখবা স্লাইড আমি যেভাবে রেডি করি তোমরা জানো। যদি বিগত ক্লাসগুলো আমার করে থাকো, স্লাইড যদি তুমি একবার আমার ক্লাসটা করো এবং পরবর্তীতে স্লাইডটা একবার গো থ্রু করো, তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না। অ্যান্ড এই পিডিএফটা আমি কিন্তু দিয়ে দিব তোমাদেরকে, সমস্যা নেই। তোমরা অনেক ভালো বাচ্চা, লক্ষ্মী বাচ্চা, সো সেইভাবে পড়াশোনা করো। দেখো, সো বিগত বছরের ভর্তি পরীক্ষায় কি কি প্রশ্ন আসে সেটা আমরা দেখব। বোর্ড প্রশ্ন, এমসিকিউ এবং সিকিউ আমরা দেখব। এবং আজকে আমরা বলছিলাম একটু প্যাটার্ন অ্যানালাইসিস করব, যে অংশীদারি ব্যবসায় থেকে এইচএসসিতে বা অ্যাডমিশনে আমাদের কোথা থেকে প্রশ্ন আসে, এইচএসসির গুরুত্বপূর্ণ জায়গাটা কোথায়। সো সেইটা এখন মার্ক করে দেবো। সো সুন্দর করে তোমরা নোট করে ফেলো যে আমি এখন মার্ক করছি কোথা থেকে বেশি প্রশ্ন আসতে দেখা যায়। এখানে অংশীদারদের প্রকারভেদে তোমরা স্টার দাও, 3 স্টার দাও। প্রত্যেক বছর দেখবা এখান থেকে তোমাদের এইচএসসিতে কোশ্চেন এসে থাকে ফর সিকিউ এন্ড এমসিকিউ, বোথ ফর সিকিউ এন্ড এমসিকিউ। ঠিক আছে, প্যাটার্ন অ্যানালাইসিস বলতে আসো, এখন প্যাটার্ন অ্যানালাইসিস করি, বা এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ কি আছে সেটা আমরা দেখতেছি। ওকে, অংশীদারদের প্রকারভেদ, এখান থেকে সাধারণ অংশীদার, ঘুমন্ত অংশীদার বা যত অংশীদার আছে তার এইগুলো আসলে গ দাগে ঘ দাগে এখান থেকে কোশ্চেন এসে থাকে। ঠিক আছে, এমসিকিউ তো এসে থাকে। দেন হচ্ছে অংশীদারি ব্যবসার প্রকারভেদ পরে দিব, আমি এখানে দিব বৈশিষ্ট্যটাকে আমি 2 স্টারে রাখবো। ঠিক আছে, অ্যান্ড লাস্টলি এখানে আমি 3 স্টার দিব বিলোপ সাধনে। ঠিক আছে, কোথায় 3 স্টার দিলাম? বিলোপ সাধনে 3 স্টার দিলাম। ওকে, সো দেন অংশীদারি ব্যবসার প্রকারভেদ এখানে আমি 2 স্টার দিয়ে রাখলাম। এই তো, এই বিষয়গুলো তোমার জন্য, তুমি এইচএসসি ক্যান্ডিডেট, তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমার জন্য এগুলাই গুরুত্বপূর্ণ। সো মার্ক করে ফেলো এবং আজকের ক্লাসে সাথেই থাকো। আপু আপনার ওকে, আমি কমেন্টও দেখবো, মাঝে মাঝে কমেন্ট দেখবো, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবা। হ্যাঁ, আচ্ছা। সো অংশীদারি ব্যবসায়, আচ্ছা অংশীদারি ব্যবসায় কি, আমরা রিয়েল এক্সাম্পল দিয়ে আমরা কিন্তু দেখব অংশীদারি ব্যবসায় কি। ধরো আমি এবং আরেকজন, আমরা 2 জন মিলে যদি একটা ব্যবসা শুরু করে দেই, বাট আমাদের কি থাকতে হবে ওই ব্যবসার মধ্যে? চুক্তি থাকতে হবে, তা না হলে অংশীদারি ব্যবসায় হবে না। তাহলে আমি অংশীদারি ব্যবসায় বলতে গিয়ে কি কি বেশি হাইলাইট করলাম, যে 2 বা তার বেশি। ঠিক আছে, 2 জন মিনিমাম কত? অংশীদারি ব্যবসায় কি সেখানে চলে এসেছি। অংশীদারি ব্যবসায় হচ্ছে 2, সর্বনিম্ন 2, এর বেশি থাকতে পারে কত? 10 বা 20 জন। কখন 10 আর কখন 20? 10 হচ্ছে ব্যাংকিংয়ের ক্ষেত্রে, যারা নোট করো তারা নোট করে নাও। ব্যাংকিংয়ের ক্ষেত্রে কত? সর্বোচ্চ 20। এবং সাধারণের ক্ষেত্রে, ব্যাংকিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ 10 এবং সাধারণের ক্ষেত্রে আমার সর্বোচ্চ 20। বুঝতে পারছো? অংশীদারি ব্যবসায় হইতে গেলে সদস্য সংখ্যা একটা অংশীদারি ব্যবসার সংখ্যার মধ্যে দিতে হবে, এবং ম্যান্ডেটরি তার কি? চুক্তি। অবশ্যই কি থাকতে হবে? চুক্তি। ঠিক আছে, কি থাকতে হবে? চুক্তি। তাহলে অংশীদারি ব্যবসায় এটা দিয়ে সংজ্ঞা করে ফেলো। এই বিষয়গুলো রেখে তুমি যদি একটা সংজ্ঞা বানায় ফেলতে পারো, অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা হয়ে গেল। তাহলে অংশীদারি ব্যবসায় হইতে হলে কি হতে হবে? 2 বা তার চেয়ে বেশি, 2 বা ততোধিক ব্যক্তি মিলে চুক্তির মাধ্যমে যে ব্যবসাটা শুরু করে সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়। ক্লিয়ার নাকি বলো? অংশীদারি ব্যবসায় কি? অংশীদারি ব্যবসায় কি? ইয়েস, ব্যাংকিংয়ে 10, জেনারেলে 20, চুক্তিবদ্ধ সম্পর্ক অনুযায়ী একদম পারফেক্ট।
বুঝতে পারছো? অংশীদারি ব্যবসায়ী তাহলে কি? অংশীদারি ব্যবসায়ী হইতে হলে চুক্তি এখানে মাস্ট থাকতে হবে। সো চুক্তি আবার অনেকভাবে হতে পারে, আমরা সব ডিটেলসে শিখবো। চুক্তি হতে পারে 3 ভাবে। চুক্তি মৌখিকভাবে, আমি মুখে মুখে বললাম যে আমরা এই ব্যবসাটা শুরু করলাম। ধরো আমি বললাম, ধরো তোমাদের সাদিয়া ম্যামকে বললাম যে আমি আর তুমি মিলে একটা ব্যবসা শুরু করব। সো আমরা মুখে মুখে একটা চুক্তি করে ফেললাম। তো সেইভাবে আমরা একটা ব্যবসা শুরু করে ফেলতে পারি। আবার আমরা যদি বলি যে না, আমাদের চুক্তিটা হতে হবে লিখিত, সো আমরা লিখে একটা ব্যবসা চুক্তি করে ফেললাম, অথবা আমরা লিখিত এবং নিবন্ধিত করে ফেললাম, সেভাবেও ব্যবসাটা আমরা শুরু করতে পারি। সো এটা বাধ্যতামূলক না। অংশীদারি ব্যবসায়ের এখানে লিখো, অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন কি বাধ্যতামূলক? নিবন্ধন বাধ্যতামূলক না, লিখে ফেলো। আমি কিন্তু যা যা বলতেছি এগুলো শর্ট নোট করবা। নিবন্ধন বাধ্যতামূলক কি? বাধ্যতামূলক না, বাধ্যতামূলক না। নিবন্ধন করলেও হয়, না করলেও হয়, নিবন্ধন বাধ্যতামূলক নয়। ঠিক আছে? তাহলে আমি অংশীদারি ব্যবসায় বলতে গিয়ে কি কি বললাম? অংশীদারি ব্যবসায় হইতে হলে আমার 2 জন বা তার বেশি লোক সংখ্যা থাকতে হবে বা সদস্য থাকতে হবে, এবং এর মধ্যে চুক্তি থাকতে হবে। নিবন্ধন তো বাধ্যতামূলক না। সো অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা বুঝতে পারছো, 2 বা ততোধিক ব্যক্তি মিলে চুক্তির মাধ্যমে যে ব্যবসায় শুরু করে সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়। না না না, চলে গেলে হবে না। কালকে আইসিটি পরীক্ষা, তুমি 2 ঘন্টার জন্য ম্যানেজমেন্ট পড়বা। সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন, ব্যাংকিংয়ে সর্বোচ্চ 10 জন। ইয়েস রানা, পারফেক্ট। তার মানে অংশীদারি ব্যবসায়টা বুঝতে পেরেছো। এখন তোমরা যারা দিশেহারা, তোমরা বুঝতে পারছো না তোমরা কি করবা, তাই না? তোমাদের পাওয়ার প্লে কোর্স, অনেকে বলতেছো যে এইচএসসি 26 ব্যাচদের জন্য কিছু আনা হলো না কেন? দেখো, এইচএসসি 25 ব্যাচ এবং 26 ব্যাচ তোমাদের সিলেবাসের কিন্তু একটু ডিফারেন্স আছে, যে এদের একটু শর্ট সিলেবাসের পরীক্ষা হচ্ছে, ওদের ফুল সিলেবাসের পরীক্ষা হচ্ছে। সো এসিপির এই যে তোমাদের জন্য যে কোর্সটা এনেছে, এটা মাত্র 599 টাকা দিয়ে। সো এই কম টাকায় তুমি এতগুলো স্টার টিচার এত সুন্দর করে তোমাকে তোমার সবগুলো ইম্পর্টেন্ট সাবজেক্ট বোঝা দিবে। কে বোঝা দিবে বলো? কোথায়, কোন প্ল্যাটফর্ম তোমাকে বোঝা দিবে? সবাই তোমার ঢাবির মানে। সো তুমি এসিপিতে জয়েন করবা কিনা, এই পাওয়ার প্লেতে জয়েন করবা কিনা, সিদ্ধান্তটা তোমার একান্তই ব্যক্তিগত। তবে তুমি যাচাই বাছাই করতে পারো, ঠিক আছে? এখানকার টিচাররা কিছু ফ্রি ক্লাস নিচ্ছে, সো সেই ফ্রি ক্লাসগুলো করার মাধ্যমে তুমি যাচাই বাছাই করতে পারো। অ্যান্ড এটা যেহেতু এসিপির প্রথম কোনো পাওয়ার প্লে কোর্স লঞ্চ করছে, সেই কারণে কিন্তু কোর্স ফিটা সবার জন্য যেন অ্যাফোর্ডেবল হয়, সবাই যেন এটাতে এনরোল করতে পারে, সেই জন্য এখানে মাত্র 599 করা হচ্ছে। সো তুমি জয়েন করবা কিনা ডিসিশন আপ টু ইউ। বাট যারা বুদ্ধিমান তারা কিন্তু ফেব্রুয়ারির 10 তারিখের আগেই জয়েন করে ফেলবে, এরপরে কিন্তু আবার বাড়ায় ফেলা হতে পারে কোর্স ফি। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা আমাদের টপিকে চলে এসেছি। পরিসংখ্যান নাই, সব কিছু থাকবে আস্তে 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 আস্তে, তবে মেইন সাবজেক্টগুলো কিন্তু রাখা হয়েছে। হ্যাঁ, এগুলো তোমাদের রিভিশন হয়ে যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, মারুফ চলে এসেছে, থ্যাংক ইউ, থাকো। সো এবার আমরা পড়াশোনা শুরু করে দিই। আবার অংশীদারি ব্যবসায় কি আমি কিন্তু বলে ফেলেছি অলরেডি, তারপরেও এখানে তোমরা আবার একটু দেখো। অংশীদারি ব্যবসায় হতে হলে কি চুক্তিবদ্ধ সম্পর্ক থাকতে হবে। অংশীদারি ব্যবসায় শোনা মাত্রই তোমার মাথায় ফোকাসিং পয়েন্ট চলে আসতে হবে যে অংশীদারি ব্যবসায় মানে হচ্ছে চুক্তিবদ্ধ সম্পর্ক, এবং এখানে কি তোমার সদস্য সংখ্যা 2 থেকে সর্বোচ্চ 20 জন সাধারণের জন্য, এবং ব্যাংকিং এর জন্য সর্বোচ্চ 10 জন। সো এটা দিয়ে তুমি একটা সংজ্ঞা যদি বানায় ফেলতে পারো তাহলে অংশীদারি ব্যবসায় সংজ্ঞা হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো অংশীদারি ব্যবসায় কি, পড়াশোনা অনেক সহজ। তুমি যেটাই পড়ো না কেন যদি একটু রিলেট করে করে পড়ো তাহলে দেখবা অনেক সহজ হয়ে যাচ্ছে তোমার জন্য। সো অংশীদারি ব্যবসায় বলতে আমি সংজ্ঞা অলরেডি বলে ফেলেছি। অংশীদারি ব্যবসায়ের একটা 1932 সালের অংশীদারি আইনের 4 নম্বর ধারায় বলা আছে একটা কিছু, সেটা আমাদেরকে জানতে হবে। অংশীদারি ব্যবসায় দেখো, এক মালিকানা ব্যবসার কি কোনো আইন আছে? আইন নাই। অংশীদারি ব্যবসার আইন হচ্ছে 1932 সালের। কোম্পানি সংগঠনের আইন কত সালের? 1994 সালের। সো আজকে আমরা অংশীদারি ব্যবসায় পড়বো। অংশীদারি ব্যবসার আইনটা হচ্ছে 1932 সালের, এবং 1932 সালের আইনের কত নাম্বার ধারায় তোমার বলা হয়েছে তার সংজ্ঞা সম্পর্কে? 4th ধারায়, ঠিক আছে? মনে থাকবে, এমসিকিউ। সো এখানে কি বলেছে দেখো, সকলের দ্বারা
বা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসার মুনাফা নিজেদের মধ্যে বন্টনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ ব্যক্তিদের মধ্যকার সম্পর্কে অংশীদারি ব্যবসায় বলে। এটা একটা ফর্মাল সংজ্ঞা এখানে দিয়েছে। আমি যেটা বলেছি ওটা তোমরা যদি লিখো সেখানেও তুমি মার্ক পাবা, এটা লিখলে এটাওতে নাম্বার পাবা। আমি বলেছি 2 বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসায় গঠন করে সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়। বুঝতে পেরেছো? এটা আরো ইজি মনে রাখার জন্য। সো ম্যাক্সিমাম ওটাই লিখে থাকে, এটা যেহেতু একটা ফর্মাল সংজ্ঞা খুব একটা লিখে না। এবং এটা তোমাকে মনে রাখতে হবে যে 1890 সালের ব্রিটিশ অংশীদারি আইনের, কত সালের ব্রিটিশ অংশীদারি আইনটা কত সালের? 1890 সালের। এটা তোমাকে মনে রাখতে হবে। এখানে কি বলছে, ওই যে হয় না, দেখবা যে তোমার অ্যাডাম স্মিথ বা আলাদা আলাদা বিভিন্ন ব্যক্তিরা তোমার ব্যবস্থাপনার সংজ্ঞা বিভিন্নভাবে দিয়ে থাকে। সো এখানেও তোমার বিভিন্ন আইনে বিভিন্নভাবে অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞাটা দিয়েছে। ঠিক আছে, মেইন ফোকাসিং পয়েন্ট হচ্ছে আমাদের চুক্তিবদ্ধ সম্পর্ক। ঠিক আছে, এই যে দেখো বিদ্যমান এখানে আমাদের চুক্তিবদ্ধ সম্পর্কটা সবার আগে ফোকাসড হবে। বুঝতে পারছো? আচ্ছা, তার মানে কি? তার মানে হচ্ছে একাধিক ব্যক্তির চুক্তির ভিত্তিতে গড়ে তোলা ব্যবসায়। তুমি এটা দিলে তুমি মার্ক পাবা, তুমি ওটা জাস্ট মনে রাখবা যে 1932 সালের অংশীদারি আইন এবং ব্রিটিশ আইনটা কত সালের। ঠিক আছে, ভারতীয় অংশীদারি আইন, ইয়েস, হ্যাঁ, লিলিপুত ফারহান ভাই, হ্যাঁ উনিও থাকবে। লিলিপুত ফারহান ভাই তোমাদের ইংলিশ এবং ইকোনমিক্স নিবে, আমি তোমাদেরকে ম্যানেজমেন্ট এবং মার্কেটিংটা নিব। ওকে, চুক্তিবদ্ধ সম্পর্ক যে অংশীদার বলে আর অংশীদার মিলে যে ব্যবসা গঠন করে তাকে অংশীদার বলে। বুঝতে পেরেছো? এখন দেখো অংশীদারি ব্যবসার ধারণা, যারা এইচএসসি 25 ব্যাচ এবং 26 ব্যাচ আছো তাদের জন্য কিন্তু এগুলো বেসিক। সো বাট যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদের জন্যও আছে, যারা এইচএসসি 25 ব্যাচ তাদের জন্যও পড়াশোনা আছে। আমি বেসিক থেকে আস্তে আস্তে কিন্তু অ্যাডমিশনের দিকে যাই, রাইট, বা বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাই। সো একটু মনোযোগের সাথে থাকো। একাধিক ব্যক্তির চুক্তির ভিত্তিতে গড়ে তোলা ব্যবসা হচ্ছে অংশীদারি ব্যবসায়। সব সময় মনে রাখবা এই চুক্তি জিনিসটা কখনো অংশীদারি ব্যবসায় থেকে স্কিপ করবা না। অংশীদারি ব্যবসা মানে আগে চুক্তি দিবা। ঠিক আছে, এই বারবার একই কথা বলা আছে, অংশীদারি ব্যবসায় হলো 2 বা ততোধিক, এবং 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে কি চুক্তিবদ্ধ সম্পর্ক। 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে কি সম্পর্ক? 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্ক। ঠিক আছে, এখন 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে আগে ক্লিয়ার করে দিয়েছি, সাধারণের ক্ষেত্রে 20 এবং কি ব্যাংকিং এর ক্ষেত্রে 10। এখন তোমাদের কাছে প্রশ্ন, তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট বা এইচএসসি 25 ব্যাচ, তোমরা তো এটা পড়েছো, বলতেছো যে রিভিশন হয়ে যাবে, তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো। এই তো 1932 সালের অংশীদারি আইনের ধারায় বলা আছে যে সর্বনিম্ন 2 জন, তাই না, অংশীদারি ব্যবসার সদস্য হবে সর্বনিম্ন 2 জন, কিন্তু সর্বোচ্চ যে 20 এবং সর্বোচ্চ 20 হচ্ছে সাধারণ এবং ব্যাংকিং এর ক্ষেত্রে সর্বোচ্চ 10। এটা কোন আইনে বলা আছে? 2, সর্বনিম্ন 2 এটা বলা আছে 1932 সালের। এবং এই যে সর্বোচ্চ সংখ্যাটা কোথায় বলা আছে বলো তো? এটা বলা আছে কোম্পানি আইন 1994 সালে। মনে থাকবে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অনেকেই পারে না। এই যে সর্বোচ্চ সদস্য সংখ্যার কথাটা এখানে স্লাইডে পাবা না, এটা তোমাকে নোট করতে হবে। সর্বোচ্চ সদস্য সংখ্যাটা কোথায় বলা আছে? এটা 1994 সালের কোম্পানি আইনে বলা আছে। অ্যান্ড আমি যাই, 2 বা ততোধিক ব্যক্তি মুনাফার লক্ষ্যে, অবশ্যই ব্যবসা হইতে হলে ব্যবসার সংজ্ঞা কি? ব্যবসা কি? মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে। আমি বলেছিলাম শুরুর ক্লাসে ব্যবসার 3টা ফোকাসিং পয়েন্ট আমার থাকতে হবে। কি কি? মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে, বৈধ হইতে হবে, এবং আরেকটা কি? অর্থনৈতিক কর্মকাণ্ড হইতে হবে। আমি কিন্তু ব্যবসার ক্লাসে বলেছিলাম। সো যেহেতু এটা অংশীদারি একটা ব্যবসায়, সেহেতু এখানে কি মুনাফা অর্জনের উদ্দেশ্য সবসময় থাকবে। সো অবশ্যই মুনাফা অর্জনের লক্ষ্য থাকবে। এবং অংশীদারদের মধ্যকার চুক্তিবদ্ধ সম্পর্ক, এটা তো বলেছি যে অবশ্যই অংশীদারদের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্ক থাকতে হবে। এটা আসলে কি একটি ব্যবসায় হওয়ার কি কি ক্রাইটেরিয়া সেটা বলা আছে। ঠিক আছে, অংশীদাররা একের অন্যের প্রতিনিধি। ঠিক আছে, এখানে ধরো আমরা এসিপিতে যারা একটু আগে যাদেরকে দেখলা, এই যে একটু আগে যাদেরকে দেখলা, আমরা হচ্ছে যদি আমরা কিন্তু একে অন্যের প্রতিনিধি। এই যে ফারিয়া আপু, তোমাদের মাহিন ভাইয়া, সো আমরা কিন্তু একে অন্যের প্রতিনিধি। ঠিক আছে,
আমরা যে অংশীদার আমরা একে অন্যের প্রতিনিধি, মনে থাকবে। এতে বেশি পুঁজি ও দক্ষতার সমাবেশ হয়। কি হয়, যেহেতু দেখো আমরা অনেকজন মিলে বা 20 জনের মতো মানুষজন মিলে আমরা এনসিপিতে আছি, এতে কি হয়, বেশি পুঁজি এবং বেশি দক্ষতা, সবাই এক এক দিকে স্কিল্ড। আমি ম্যানেজমেন্ট মার্কেটিংয়ে স্কিল্ড, তোমাদের মাহিন ভাইয়া হচ্ছে বাংলাতে স্কিল্ড। সো এক একজন এক এক দিকে স্কিল্ড, তো তাদের পুঁজি এবং দক্ষতা একত্রে হচ্ছে, রাইট। সো অনেক হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, রাইট। এখন এই সংজ্ঞাটা সবাই তোমরা নিজেরাই পারবা। দেখো কি, 2 থেকে 20 জন ব্যক্তি, ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে 10 জন, চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গড়ে তোলে সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়। মানে এতক্ষণ ধরে আমি যা বলছি সেটা সামারি এখানে করে দেওয়া হচ্ছে। তাহলে তুমি বুঝতে পারছো আমার ক্লাস যদি তুমি করো, বারবার রিপিটেশন পাইতে পাইতে তোমার ক্লাসেই মুখস্থ হয়ে যাবে। ওকে, দেখি বাচ্চারা কি কমেন্ট করছে। এক্সাম চলে সবার। হ্যাঁ, আমি মার্কেটিংও নিব, ম্যানেজমেন্টও নিব। মার্কেটিংটা অল্প নিব, মার্কেটিংয়ে অল্প অল্প ক্লাস নিব, আমি মেইনলি ম্যানেজমেন্ট ক্লাস নিব তোমাদের, ঠিক আছে? আচ্ছা, শেয়ার টেয়ার করেছো তো তোমরা? শেয়ার না করলে করে দাও, আমি কিন্তু মাঝে মাঝে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো বেশি বেশি শেয়ার করলে। আচ্ছা, এবার এই তো অংশীদারি ব্যবসায় কি সেটা সবাই ক্লিয়ার। অংশীদারি ব্যবসায় হচ্ছে 2 বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসায় গঠন করে সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়। কি হবে, 2 বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসায় গঠন করে সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়। এবার অংশীদারি ব্যবসায় হইতে হলে কিছু বৈশিষ্ট্য তো থাকে অংশীদারি ব্যবসায়, সেই বৈশিষ্ট্যগুলো আমরা জানবো। হ্যাঁ, এখন সবার পরীক্ষা চলতেছে, ক্লিয়ার। ওকে ওকে, শাহির, রাইট। ওকে, আচ্ছা, অংশীদারি ব্যবসায় হইতে হলে এবার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, ঠিক আছে? এখান থেকে কিন্তু কোশ্চেন এসে থাকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যাটা একটা বড় একটা যোগ্যতা, ঠিক আছে? যদি তোমার 20 জনের বেশি হয়ে যায় তখন আর কি অংশীদারি ব্যবসায় থাকবে না, তখন আবার কোম্পানিতে রিফর্ম করতে হবে। সো অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্যের মধ্যে সবার প্রথমে কোনটা আসে? সবার প্রথমে আসে হচ্ছে সদস্য সংখ্যা এবং যোগ্যতা। সদস্য সংখ্যা 2 থেকে সাধারণে 20 জন এবং ব্যাংকিংয়ের ক্ষেত্রে 2 থেকে 10 জন সর্বোচ্চ। এবং এই যে যোগ্যতার কথা বলা হচ্ছে, যোগ্যতা বলতে কি যোগ্যতা? ব্যক্তিটা যেন চুক্তি সম্পাদনের যোগ্য হয়, তার মানে কি সুস্থ সবল একটা ব্যক্তি হয়। যদি সুস্থ মানুষ না হয়, একটা পাগল মানুষের সাথে গিয়ে তুমি চুক্তি করতে পারবা? পারবা না তো, রাইট? দেখো, মাত্র এখানে তো আমি দেখতে পাচ্ছি 13। হ্যাঁ, সমস্যা নেই, তোমরা যারাই আছো না কেন তোমরা উপকৃত হবা এবং হয়তোবা অনেকেই পরে রেকর্ডেড ক্লাসটা করে নিবে, তোমরা শেয়ার করে দাও, ঠিক আছে? কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে সদস্য সংখ্যাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই যে সর্বোচ্চ 20 জন এবং ব্যাংকিংয়ে সর্বোচ্চ কয়জন? ব্যাংকিংয়ে সর্বোচ্চ 10 জন। তবে চুক্তি সম্পাদনে অর্থাৎ তাকে কি হইতে হবে, যোগ্যতাটা কি? তাকে প্রাপ্তবয়স্ক বা সুস্থ মস্তিষ্কের হতে হবে, পাগল ব্যক্তি হইলে হবে না। পাগল হইলে তার সাথে চুক্তি করা যাবে না, রাইট? সে অংশীদারি ব্যবসায়ের একজন অংশীদার হতে পারবে না, তাকে অবশ্যই সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে এবং কি প্রাপ্তবয়স্ক হতে হবে। নাবালক কি অংশীদার হতে পারে? নাবালক অংশীদার হতে পারে না, কিন্তু বিশেষ বিবেচনায় তাকে অংশীদার করা যায়। সেই বিশেষ বিবেচনা কি সেটাও আমরা জানবো, সেটা জানতে হলে তোমাকে শেষ পর্যন্ত থাকতে হবে। চুক্তিবদ্ধ সম্পর্ক, এতক্ষণ বলতেছিলাম না যে অংশীদারি ব্যবসায় হইতে হলে অবশ্যই চুক্তিবদ্ধ সম্পর্ক একটা একদম মাস্ট, একদম তোমাকে ফোকাসিং পয়েন্টে মনে রাখতে হবে চুক্তিবদ্ধ সম্পর্ক। অংশীদারি ব্যবসায় মানেই চুক্তিবদ্ধ সম্পর্ক, ঠিক আছে? সো চুক্তিবদ্ধ সম্পর্ক, চুক্তিবদ্ধ সম্পর্ক বলতে চুক্তি কয়ভাবে হতে পারে? চুক্তি লিখিতভাবে হতে পারে, মানে লিখে খাতা কলমে লিখে স্টাম্প পেপারে লিখে। তারপরে কি শুধু মৌখিক হতে পারে, যে আমি মুখে মুখে তোমার সাথে একটা চুক্তি করলাম, আমি যদি এতটা লাভ করি, আমি যদি 1000 টাকা লাভ করি তোমাকে 100 টাকা আমি এখান থেকে দিব, মুনাফা দিব। আমি 2000 টাকা লাভ করলে তোমাকে 200 টাকা দিব। সো এই টাইপের যদি আমি মৌখিক চুক্তি করি, কোনো স্টাম্পে না লিখি বা কোথাও না লিখি, তাহলে সেটা মৌখিক চুক্তি। আর আরেকটা কি, লিখিত ও নিবন্ধিত, যেটা তোমার একই সাথে স্টাম্পে লেখা হয় এবং তোমার যে পৌর এলাকা বা অন্যান্য জায়গা থেকে ট্রেড লাইসেন্স না হয়। সো এটা আমরা আরও জানবো, ডিটেলসে আরও জানবো। ওকে, চুক্তিবদ্ধ সম্পর্ক, চুক্তিবদ্ধ সম্পর্ক বলতে আমি যা যা বললাম এখানে সেটাই বলা হয়েছে, যে চুক্তি হতে পারে কি মৌখিক,
চুক্তি হতে পারে লিখিত এবং চুক্তি হতে পারে লিখিত ও নিবন্ধিত। কয়ভাবে চুক্তি হতে পারে? 3 ভাবে চুক্তি হতে পারে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসে, ঠিক আছে, সিকিউও মাঝে মাঝে আসে। চুক্তিবদ্ধ সম্পর্কটা কি বুঝতে পারছো? তাদের মধ্যে যে আমি তোমার সাথে চুক্তি করতেছি একটা, সেটা লিখিত হতে পারে, মৌখিক হতে পারে, সো এই টাইপের বেশ কিছু চুক্তি করে নাই। সো এটা কিন্তু কোনো চুক্তি সম্পর্কটা কিন্তু কোনো পদমর্যাদা থেকে সৃষ্টি হয় না, এটা অবশ্যই মনে রাখবা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। চুক্তি সম্পর্কটা কোথা থেকে সৃষ্টি হয় না? কোনো পদমর্যাদা থেকে সৃষ্টি হয় না। চুক্তি কি বাধ্যতামূলক অংশীদারিতে? হ্যাঁ, চুক্তি অংশীদারিতে বাধ্যতামূলক, কিন্তু অংশীদারিতে নিবন্ধন বাধ্যতামূলক না। চুক্তি যে 3 ভাবে হতে পারে বললাম না, যে লিখিত, মৌখিক, লিখিত ও নিবন্ধিত, এই 3 রকমের যে কোনো একভাবে তোমাকে চুক্তি থাকতেই হবে, তা না হলে এটা অংশীদারি ব্যবসায় হবে না। বুঝতে পারছো? চুক্তি বাধ্যতামূলক, কিন্তু চুক্তিপত্র বাধ্যতামূলক না। এখন চুক্তিপত্র কি? চুক্তিপত্র হচ্ছে চুক্তি যখন লিখিত হয় বা চুক্তি যখন নিবন্ধিত হয় সেটা হচ্ছে চুক্তিপত্র। বুঝতে পারছো? তার মানে এটা লিখে ফেলো, চুক্তি বাধ্যতামূলক কিন্তু চুক্তিপত্র বাধ্যতামূলক না। কেন বাধ্যতামূলক না? কারণ চুক্তি আমার যে কোনো 3 ভাবের যে কোনো একভাবে হলেই হবে, কিন্তু আর চুক্তিপত্রটা কি? চুক্তিপত্র হচ্ছে লিখিত অবস্থা, যে লিখিত না হলেই হবে। ওকে, ইয়েস, ক্লিয়ার? চুক্তি কি? চুক্তিবদ্ধ সম্পর্ক বুঝতে পেরেছো? এবং অসীম দায়। আচ্ছা, অসীম দায় বলতে কি বলো তো? অসীম দায় আর সসীম দায়, এই দুইটা জিনিস তোমাদেরকে আজকে খুব ভালো করে ক্লিয়ার করে বোঝায় দেয়। অসীম দায় হচ্ছে, ধরো আমি একটা ব্যবসায় করতে সেখানে 1 লাখ টাকা আমি সেখানে ইনভেস্ট করছি, সো সেইটা শুধুমাত্র আমার 1 লাখ টাকা, 1 লাখ টাকাই আমার ওখানে তোমার রিস্ক। 1 লাখ টাকায় যা, ধরো আমি 1 লাখ টাকা একটা ইনভেস্ট করে ব্যবসা শুরু করছি, সেই ব্যবসায় আমার রিস্ক হচ্ছে 1 লাখ টাকাই। মানে আমার ব্যক্তিগত কোনো সহায় সম্পত্তি যদি লস হয়, ওই 1 লাখ টাকার ওপর দিয়েই যাবে। এই ব্যবসায় ইনভেস্ট করার টাকা পর্যন্ত যদি আমার ঝুঁকিটা সীমাবদ্ধ থাকে, তাহলে একে বলা হয় সসীম দায়। ক্লিয়ার? এখন অসীম দায় কোনটা? অসীম দায় হচ্ছে আমি 1 লাখ টাকা ইনভেস্ট করছি, কিন্তু আমার ব্যবসায় লস হয়েছে, সেই লস আমার ব্যক্তিগত, আমার বাড়ি গাড়ি, আমার সহায় সম্পত্তি যা আছে সেখান থেকে যদি দিতে হয় আমাকে, সেটা হচ্ছে অসীম দায়। সো যেটা আমাদের ব্যক্তিগত সম্পদকে প্রভাবিত করে, বা আমাদের ব্যক্তিগতভাবে আমাদের প্রভাব ফেলে, সেটা হচ্ছে কি? অসীম দায়। আর সসীম দায় হচ্ছে যতটুকু আমরা বিনিয়োগ করতেছি ততটুকুর মধ্যে দায়টা যদি সীমিত থাকে, তাহলে সেটা হচ্ছে সসীম দায়। অসীম দায় আর সসীম দায় ক্লিয়ার কিনা জানাও? নিবন্ধন ও নিবন্ধন পত্র কি? আমি তো নিবন্ধন পত্রের কথা একবারও উচ্চারণ করি নাই, তারপরেও বলি, নিবন্ধন হচ্ছে লিখিত, আর যেটা হচ্ছে তোমার লেখার একটা অবস্থা। ধরো একটা পেজে, এটা হচ্ছে তোমার এখানে আমি সবকিছু ফিল আপ করে, এটা ধরো একটা স্টাম্প, ঠিক আছে, এটা একটা স্টাম্প, এটা হচ্ছে নিবন্ধন পত্র হতে পারে। এখানে আমাদের ধরো 3 জন অংশীদার, আমরা 3 জন অংশীদারের নাম লেখা থাকলো, সবকিছু লেখা থাকলো, অংশীদারদের কার কত কি ইনভেস্ট করছে সেটা লেখা থাকলো, অ্যান্ড এটা হচ্ছে তখন আমাদের নিবন্ধন পত্র হয়ে যাবে। বাট নিবন্ধন বলতে নিবন্ধন আমরা যে করছি এরকম একটা অবস্থাকে বোঝায়, আর নিবন্ধন পত্র বলতে এই কাগজটাকে বোঝায়। বুঝতে পারছো? নিবন্ধন মানে আমার ব্যবসাটা নিবন্ধন করছে, আর এটা হচ্ছে কাগজকে বোঝায়, পত্র বলতে কাগজকে বোঝাবে। আমি চুক্তি আর নিবন্ধনকে গুলিয়ে ফেলছিলাম। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ, ক্লিয়ার। এই তো, অ্যান্ড তার মানে বুঝতে পারছো যে অসীম দায় কি এবং সসীম দায় কি। সসীম দায় হচ্ছে যেটা যতটুকু আমি ইনভেস্ট করছি ততটুকুর মধ্যে আমার দায় সীমাবদ্ধ, আর অসীম দায় হচ্ছে আমি যা ইনভেস্ট করছি তাছাড়াও আমার ব্যক্তিগত সম্পত্তিকে সে প্রভাব ফেলতেছে, সেটা হচ্ছে অসীম দায়। সো এখানে সেটাই বলা আছে যে অংশীদারদের কি করে? অংশীদারদের ব্যক্তিগত সম্পত্তিও দায়বদ্ধ হয়, সেটা হচ্ছে কি? অসীম দায়। ঠিক আছে? আর দায় পরিশোধে যদি কেউ অক্ষম হয়ে যায় তখন কি হবে? দায় পরিশোধে ধরো
তোমাদের লিলিপুত ফারহান ভাইয়া উনি দিতে পারতেছে না, উনি অক্ষম হয়ে গেছে, আমাদের এই যদি দেউলিয়া হয়ে গেছে, তাহলে সেই টাকা কি, সেই তার যে লস হয়েছে সেই টাকা কি করতে হবে, আমাদের সবাইকে দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো? অন্য সদস্যদের ওপর তা বর্তায়, বুঝতে পারছো? যদি আমাদের মধ্যে থেকে আমরা এসিপি এখান থেকে ধরো কারোর যদি কেউ দায় পরিশোধে অক্ষম হয়ে যায়, তাহলে সে তার কি করতে হবে, তার দায়টা আমাদের সবাই মিলে পরিশোধ করতে হবে, বুঝতে পারছো? ওকে, আস্থা ও বিশ্বাস, যেহেতু অংশীদারি ব্যবসায়টা অনেকজন মিলে বা 2 থেকে 20 জনের মতো একটা মানুষজন নিয়ে করা হয়, এতগুলো সদস্য নিয়ে, সো এদের মধ্যে অবশ্যই চুক্তি, ধরো মুখে মুখে একটা চুক্তি হয়েছে বা লিখিতভাবে একটা চুক্তি হয়েছে, এর মধ্যে অবশ্যই আস্থা এবং বিশ্বাস অংশীদারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা তোমার যদি আস্থা এবং বিশ্বাস না থাকে, তাহলে কেউ তোমার সাথে, ধরো তুমি যদি তোমার বিশ্বাসের জায়গাটা তুমি না করে দিতে পারো, তাহলে কিন্তু সে তোমার সাথে চুক্তিবদ্ধ হবে না, যে না ও টাকা পয়সা নেয় কিন্তু দেয় না, ও কাজ করে না, ওর সাথে আমি কি আর চুক্তি করব, রাইট? সো আস্থা এবং বিশ্বাস অংশীদারের জন্য একটা বড় বৈশিষ্ট্য, বুঝতে পারছো? আস্থা ও বিশ্বাস কি? আস্থা ও বিশ্বাস, পারস্পরিক আস্থা ও বিশ্বাস কিন্তু অংশীদারি ব্যবসার জন্য অনেক গুরুত্বপূর্ণ, অন্য ব্যবসার থেকেও। ঠিক আছে, ব্যবসা এর মাধ্যমে ব্যবসায় গঠিত পরিচালিত হয়। স্থায়িত্ব সফলতার জন্য কোন জিনিসটা আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? ক্লিয়ার নাকি এতটুকু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, তোমরা যারা আছো তারাই করো ক্লাসটা। গঠন ও পরিচালনা, এই অংশীদারি ব্যবসায়টা গঠন করতে হলে তুমি চাইলে নিবন্ধন করতেও পারো, চাইলে আবার নিবন্ধন নাও করতে পারো। বাট তুমি যদি নিবন্ধন করো তাহলে তুমি বেশি সুযোগ সুবিধা পাবা। কীরকম? ধরো তোমার এক অংশীদার তোমার সাথে প্রতারণা করছে, সো তার তুমি কি করবা, তার বিরুদ্ধে যদি তোমার নিবন্ধিত বা তোমার ব্যবসাটা নিবন্ধন করা না থাকে, তার বিরুদ্ধে তুমি 100 টাকার বেশি মামলা করতে পারবা না। সো অনেক টাইপের অসুবিধা আছে, সেইটার জন্য তোমার নিবন্ধন করে রাখাটা কিন্তু মানে খুবই পারফেক্ট একটা সিদ্ধান্ত বলা যায়। সো গঠন, এটা আসলে কি, প্রথমে তোমার অংশীদারি ব্যবসার সংজ্ঞা বলছে, এবং এটা কোথা থেকে তুমি চাইলে, আমি বলতেছি না যে তুমি মাস্ট করবা, অংশীদারি ব্যবসায় নিবন্ধন করতেও পারো নাও করতে পারো, বাট করে রাখলে তোমার জন্য বেনিফিটেড। সো যদি তুমি নিবন্ধনটা করতে চাও, কোথা থেকে করতে হবে? সিটি কর্পোরেশন বা পৌর এলাকার ব্যবসায় পরিচালনার জন্য কি করতে হবে? সরকারি নিয়ম অনুযায়ী ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে, বুঝতে পারছো? এবং এই অংশীদারি ব্যবসায়ের নিবন্ধনটা, এটা তোমরা কোথাও পাবা না, এটা লিখে নাও। এই অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন কোথা থেকে করা হয়? আরজেএসসি থেকে, আরজেএসসি। ঠিক আছে, অংশীদারি ব্যবসায় নিবন্ধন করতে হলে তোমাকে কোথায় যাইতে হবে? আরজেএসসি তে যাইতে হবে। সো আরজেএসসিটার ফুল ফর্ম কি? রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক, আমি লিখে দিচ্ছি। ওকে, এটা কিন্তু অ্যাডমিশনের কোশ্চেন, অ্যান্ড এখান থেকে কোশ্চেন আসে। রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস, বুঝতে পারছো? তুমি যদি অংশীদারি ব্যবসায় নিবন্ধন করতে চাও, না করলেও সমস্যা নাই, যদি নিবন্ধন করতে চাও, তোমাকে কার কাছে যাইতে হবে? তোমাকে আরজেএসসির কাছে যাইতে হবে। আরজেএসসির ফুল ফর্ম কি? রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্ম। সো এই যে কোম্পানি শুনেই বুঝতে পারছো এই আরজেএসসি কি করে। আরজেএসসি একই সাথে কোম্পানির নিবন্ধনও করে, একই সাথে ফার্মের নিবন্ধনও করে। ঠিক আছে, সো এটা কিন্তু অ্যাডমিশনের জন্য বা এসএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাই তো হিমেল, তুমি বুঝতে পেরেছো? ঠিক আছে, তার মানে তো আমাকে আরও ট্যাকটিক্স খাটাতে হবে। হ্যাঁ, আমি আসলে অনেকগুলো বই মিলেই স্লাইড বানাই, বা আমার যেখান থেকে ইম্পর্টেন্ট মনে হয় যে, বা এখান থেকে আমি ইম্পর্টেন্ট তথ্যগুলো আমি ছেঁকে নিয়ে আসি। ঠিক আছে, একদম ঢালাভাবে দিয়ে দেই না।
সো আর তুমি অংশীদারি ব্যবসায় এই জিনিসগুলো কিন্তু তোমার এক্সট্রা ইনফরমেশন, এগুলো তুমি বইতে পাবা না আনটিল তুমি অ্যাডমিশন ফেজে যাও। সো এগুলো তুমি আগে থেকে জেনে রাখলে তোমার জন্য অ্যাডভান্স। সো বিভিন্ন বিষয়, এই টাইপের অনেক বিষয় তুমি জানতে পারবা পুরো এন্টায়ার ক্লাস জুড়ে। সো ক্লাসটা খুবই মনোযোগের সাথে করো, এবং যারা করতেছো না রেকর্ড ক্লাস করে নিও। ওকে, সো অংশীদারি ব্যবসায় নিবন্ধন করা বাধ্যতামূলক না। নিবন্ধন করতে চাইলে কার কাছ থেকে করতে হবে? আরজেএসসি। আরজেএসসির ফুল ফর্ম কি? রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্ম। যেহেতু কোম্পানিজ, এরা কি করে? কোম্পানি এবং ফার্ম, মানে অংশীদার এবং কোম্পানি দুইটা নিবন্ধন করে থাকে। বোঝা গেল? গঠন ও পরিচালনা, ঠিক আছে। আচ্ছা, আইনগত সত্তার অনুপস্থিতি। দেখো, কোম্পানি সংগঠন বা এগুলো যেরকম তোমার একটা আইনগত সত্তা আছে, অংশীদারি কিন্তু সেই ধরনের আইনগত সত্তা নাই। অংশীদারি ব্যবসায় একটা নিজেই কিন্তু একটা আইনগত সত্তা না। তো সেটাই। সো অংশীদারি ব্যবসায় নিবন্ধন হোক বা না হোক, অংশীদারি ব্যবসায় নিবন্ধন হইলে কি আইনগত সত্তা হয়ে যায়? না, হয় না। অংশীদারি ব্যবসায় নিবন্ধন হইলে আইনগত সত্তা হয় না। বুঝতে পারছো? আচ্ছা, বেঁধে গেছে কেন? আইনগত সত্তার অনুপস্থিতি কিন্তু এই অংশীদারি ব্যবসায় রয়েছে। তো সেটা বলতে কি বোঝাইছে? যে অংশীদারি ব্যবসায় নিবন্ধন হোক বা না হোক, তাতে এর কোনো আইনগত সত্তা সৃষ্টি হয় না। নিবন্ধন হইলেও সৃষ্টি হয় না, না হইলেও সৃষ্টি হয় না। ব্যবসায় নিজস্ব নামে পরিচিত ও পরিচালিত হতে পারে না। ঠিক আছে? তার কিন্তু অংশীদারি ব্যবসায়ের নামের আগে কি থাকতে হয়? মেসাজ থাকতে হবে। অংশীদারি ব্যবসায়ের নামের আগে বা পরে কি থাকতে হয়? মেসাজ থাকতে হবে। ঠিক আছে? ওকে। আরও কিছু অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো অনেক ইম্পর্টেন্ট। দেখো, প্রতিনিধিত্বের সুযোগ। প্রতিনিধিত্বের সুযোগ, এখানে আমি একটু আগে বলছি না যে আমরা এসিপিতে যদি আমরা একটা অংশীদারি ব্যবসায় শুরু করছি, এই অংশীদারি ব্যবসায় একজন আরেকজনের কিন্তু প্রতিনিধি। এখানে কেউ, এখানে সবাই রাজা, সবার মতামত দেওয়ার সুযোগ আছে, রাইট? সো এখানে আমরা সবাই সবার প্রতিনিধি। সো প্রতিনিধিত্বের সুযোগ কিন্তু এই অংশীদারি ব্যবসায় তোমরা পাও। সো বুঝতে পারছো প্রতিনিধি বলতে কি? যে এই ব্যবসার ক্ষেত্রে প্রত্যেক অংশীদার একে অপরের প্রতিনিধি। একটু আগে আমি বলছি যে একে অপরের প্রতিনিধি হিসেবে গণ্য হবে। ঠিক আছে? সো এই প্রতিনিধিকে একটু হাইলাইট করো। যে কোনো অংশীদার অন্য অংশীদারের পক্ষে, তা আমি কিন্তু চাইলেই তোমার কার পক্ষ হয়ে, তোমার ফারহান ভাইয়ার পক্ষ হয়ে কাজ করে দিতে পারি যদি সে আমাকে বলে, বা তার সাথে আমি কথাবার্তা বলে আর যদি বলি যে আজকে আপনার ইংলিশ ক্লাসটা আমি নিব, বা আমার ম্যানেজমেন্ট ক্লাসটা আপনি নিয়ে নেন। সো এই টাইপের বিভিন্ন, ফর এক্সাম্পল বললাম, বিভিন্ন আমরা কি চুক্তিতে বা বিভিন্ন আমরা কথোপকথনে যেতে পারি। সো এখানে পরিচালনা করার, নিজেদের মতো পরিচালনা করার অনেক সুযোগ আছে। সো এতে ব্যবসায়ের কাজগুলো কি বাধাহীনভাবে চলতে পারে। সো ওনার আজকে একটু সমস্যা হয়েছে, উনি আসতে পারতেছে না, আমি নিয়ে নিচ্ছি। আমার আজকে একটু সমস্যা হয়েছে, আমার শরীর ভালো না, আমি আজকে ক্লাস নিতে পারতেছি না, তোমাদের ম্যানেজমেন্টে আর কে ক্লাস নাই, সেই ক্লাসটা নিয়ে নিল। সো এই টাইপের, এই জন্য বলা হয়েছে ব্যবসাটা বাধাহীনভাবে চলতে পারে। তবে প্রত্যেকের কৃতকার্যের জন্য অপর অংশীদার দায়বদ্ধ হন। আমি ধরো আজকে একটা ভালো কাজ করছি, আমি ইংলিশ পড়াই না, ধরো আজকে সে আসতে পারে না, আমি আজকে ইংলিশ পড়াই দিছি, এখন আমি যদি এই কাজটা করে দেই তাহলে সে হচ্ছে কৃতত্ব হবে, মানে আমার যে ক্রেডিটটা সে পাবে। বুঝতে পারছো? ইয়েস, এই টাইপের অনেক কিছু মেসেজ থাকে, এটা তুমি জানতা না। সো এই টাইপের অনেক কিছু আছে তুমি জানো না। ঠিক আছে? তোমরা যারা বলো যে আমি এইচএসসি 25 ব্যাচ, আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট, আমি সব জানি, তুমি অনেক কিছু জানো না বাবা। তুমি বুঝতে পারবে, আমার ক্লাস করো না, এরকম অনেক ইনফরমেশন আছে। বিলোপ সাধন, ধরো আমি এসে বললাম আমি আর রেসিপিতে ক্লাস নিব না, আমি আর এই ব্যবসাটা করব না, তোমাদের সাথে যে ব্যবসাটা আমি শুরু করছিলাম ওই ব্যবসা আর আমি করব না, তাইলে ব্যবসায় বিলোপ সাধন করতে হবে, বা আমাকে বের করে দেন, আমি এই ব্যবসায় করবো না, আমার ব্যবসা ভালো লাগতেছে না, ব্যবসায় শুধু লস হয়, আমি ব্যবসাটা করবো না। সো এই টাইপের সিচুয়েশনে তোমাকে কি করতে হবে? বিলোপ সাধন হয়, অনেকভাবে বিলোপ সাধন হয়। আমি একটা ছোট রিলসও দিয়েছিলাম, সেগুলো কিন্তু অংশীদারি ব্যবসার একটা বৈশিষ্ট্য, বিলোপ সাধন। একটা জিনিস তুমি শুরু করছো, হইতে পারে তুমি নির্দিষ্ট একটা কাজের জন্য শুরু করছো, ধরো আমরা শুধুমাত্র এই পাওয়ার প্লে কোর্সের জন্য শুরু করছি, ধরো
পাওয়ার প্লে কোর্স শেষ আমরা ব্যবসাটা বন্ধ করে দিব। ধরো আমরা মাত্র 3 মাসের জন্য ব্যবসাটা শুরু করছি, এটা আমরা একটা মেয়াদের জন্য শুরু করছি, এটা কিন্তু একটা অংশীদারি ব্যবসায়ের আমি কথা বলতেছি। একটু আগে বলছি নির্দিষ্ট লক্ষ্যের জন্য, তারপরে বলতেছি নির্দিষ্ট মেয়াদের জন্য অংশীদারি ব্যবসায়। সো এগুলো আমরা আরও পড়বো। সো বিলোপ সাধন হতে পারে, কেন বিলোপ সাধন হবে? বিলোপ সাধন হতে পারে ধরো আমাদের মধ্যে বা অংশীদারদের মধ্যে কোনো অংশীদার যদি দেউলিয়া হয়ে যায়, কোনো অংশীদার যদি অসুস্থ হয়ে যায়, পাগল হয়ে যায়, বিকৃত মস্তিষ্ক হয়ে যায়, মানে তার স্বাভাবিকভাবে আর ব্যবসা করার যোগ্যতা না থাকে, তারপরে সে ধরো মারা গেছে কোনো একটা অংশীদার, বা কোনো একটা প্রবলেমের কারণে সে আর অংশীদার থাকতে পারবে না, বা আদালত কর্তৃক নিষিদ্ধ করা হয়েছে, এই টাইপের সিচুয়েশনে তখন আমরা বিলোপ সাধন করে দেই, ব্যবসাটা বন্ধ করে দেই। সো অংশীদারি ব্যবসায় পৃথক আইনগত সত্তা না থাকায় এর বিলোপ সাধন বা স্থায়িত্বের বিষয়টি অংশীদারদের ইচ্ছার উপর নির্ভর করে। যেহেতু কোম্পানির মতো এই অংশীদারি ব্যবসায়ের কোনো আইনগত সত্তা নেই, সেজন্য আমাদের অংশীদারদের উপর ডিপেন্ড করবে আমরা ব্যবসাটা কন্টিনিউ করব কি করব না। সো কাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে? অংশীদারদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। তাছাড়া কোনো অংশীদারদের একটু আগে বললাম না, যদি মৃত্যু হয়, পাগল বা দেউলিয়া হয়ে যায়, তারপরে হচ্ছে কি হয় স্থায়ী অক্ষমতা। স্থায়ী অক্ষমতা বলতে কি হয়? ধরো কেউ হচ্ছে পাগল হয়ে গেছে, বা ধরো এমন একটা অসুখ তার হয়েছে, এমন অসুস্থতা সে স্থায়ী অক্ষম হয়ে গেছে, প্যারালাইজড হয়ে যায় অনেকে। সো এই টাইপের সিচুয়েশনকে বোঝাইছে। এই ধরনের সিচুয়েশনে কি করা হয়? এই ধরনের সিচুয়েশনে ব্যবসাটা বিলোপ সাধন হয়ে থাকে। বুঝতে পারছো? এই ছিল অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য। সো বৈশিষ্ট্য পর্যন্ত ক্লিয়ার নাকি আমাকে জানাও। দেউলিয়া কি আপু? তোমার দেউলিয়া বলতে তোমার কাছে কিচ্ছু নাই, তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা, তুমি এত পরিমাণ মানুষের কাছ থেকে ঋণ নিয়ে ফেলছো, তোমার মাইনাসে চলতেছে। হ্যাঁ, কি বলবে এমন একটা সিচুয়েশন। দেউলিয়া কি আপু? ট্রেডার্স এবং মেসেসের ওকে আগে স্কুলে এমন হতো। আচ্ছা, দেউলিয়া কি আমি বলি, দেউলিয়া মানে তুমি শূন্য প্লাস মাইনাস। হ্যাঁ, এরকম একটা সিচুয়েশন। ধরো এই তো আমাদের এটা এইভাবেই চলে, এইটা হচ্ছে 0, এখানে হচ্ছে প্লাস, ঠিক আছে? খুব সুন্দর প্রশ্ন। -1, -2, -3। সো ধরো তুমি মাইনাস ইনফিনিটিতে আসছো, ইনফিনিটি সাইন এরকম না। সো তুমি -ইনফিনিটি বা এই 0 কন্ডিশনে আছো, তখন তুমি দেউলিয়া। ঠিক আছে? তোমার পকেটে হাত দিয়ে দেখো কত টাকা আছে, তাহলে তুমি দেউলিয়া রাখি বুঝতে পারবা। ইয়েস আপু, ট্রেডার্স এবং মেসার্স ভাই ট্রেডার্স, রাইট? ওখান থেকে প্রশ্ন করলাম। আচ্ছা, ট্রেডার্স মেসার্স আসলে তোমার অংশীদারি ব্যবসায় এটা একটা অ্যাডভান্স ইনফরমেশন তোমাকে দিয়ে রাখছি। খুব কি বলে, খুব বেশি এখানে ডিফারেন্স নাই ট্রেডার্স মেসার্সের, ঠিক আছে? বাট অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে তোমার মেসার্স শব্দটা থাকতে হয় যখন তুমি নিবন্ধন করবা, তখন। বুঝতে পারছো? অন্যথায় না। আচ্ছা, আবার একটু বলি, যারা এতক্ষণ পরে জয়েন করছো, এখন দেখতেছি অনেক স্টুডেন্ট আছে, আগে তো অল্প কয়েকজন ছিল, এখন অনেকজন চলে আসছে। সো আরও তোমরা বেশি বেশি শেয়ার করে দাও তোমাদের টাইম লাইনে, যাতে করে সবাই চলে আসে। সো তোমাদের জন্য আবারও বলে রাখি, যারা মাত্র জয়েন হয়েছো, এই ধরনের এসিপি পাওয়ার প্লেতে যারা এখনও জয়েন করে ফেলো নাই, তারা কিন্তু জয়েন করে ফেলতে পারো। আমার এই ক্লাসের সাথেই যে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কের গিয়েই তোমরা কোর্সটা এনরোল করে ফেলবা। কোর্সটার ভ্যালু কত? মাত্র 599। সো এই মাত্র 599 নিয়ে তুমি এইচএসসি 25 এবং এইচএসসি 26। আচ্ছা, এখানটা আমি এটা এখানে কেন দিলাম? কারণ দিয়েছি এইচএসসি 26 ব্যাচ আমাকে কোশ্চেন করে যে আপু আমি তো 25-এর এখানে কেন এনরোল করবো, আমি তো 26 ব্যাচ। দেখো, এটা যেহেতু অনেক কম টাকায়, প্রথম কথা হচ্ছে এটা কম টাকায় পাচ্ছ, রিভিশন হয়ে যাচ্ছে। তোমার যে শর্ট সিলেবাসের অধ্যায়গুলো, যে চ্যাপ্টারগুলো, এগুলো তো তোমার আবার ফুল সিলেবাসে আছে। তো তুমি আবার যদি নিজেকে অন্যদের থেকে একটু অ্যাডভান্স রাখতে চাও, আগায় রাখতে চাও, এবং তোমাদের জন্য যদি কোনো কোর্স আসে, তাহলে তো এত কম টাকায় আসতে নাও পারে, বলা যায় না। সো তুমি চাইলে তুমি এই কম টাকায় এবং নিজেকে একটু অ্যাডভান্স রাখার জন্য চাইলে কিন্তু জয়েন করতেই পারো। ঠিক আছে? যারা জয়েন করে নাই, তোমার বন্ধুদেরকে নিয়ে ক্লাস করার জন্য দ্রুত মেনশন করতে হবে। ঠিক আছে, এখন আমরা চলে যাব অংশীদারি ব্যবসায় কিভাবে গঠন হয় সেটাতে চলে যাব। ঠিক আছে? অংশীদারি ব্যবসায়
গঠনের কথা বলার আগে আমি তোমাদেরকে বলি অংশীদারি ব্যবসার সদস্য সংখ্যাটা কিন্তু বারবার ঘুরে ফিরে আসবে। এখানে তোমার খেয়াল রাখতেই হবে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন সাধারণের ক্ষেত্রে এবং ব্যাংকিং এর ক্ষেত্রে 10 জন, ঠিক আছে। আর এই যে গঠন প্রণালী গঠন করার ক্ষেত্রে চুক্তি মাস্ট। সো চুক্তিটা আবার কয়ভাবে হতে পারে? চুক্তি 3 ভাবে হতে পারে। চুক্তি যদি লিখিত হয়, চুক্তি যদি লিখিত হয় সেই অবস্থাকে বলা হয় চুক্তিপত্র। বুঝতে পারছো? চুক্তি লিখিত হলে তাকে চুক্তিপত্র বলে। ফর্মাল সংজ্ঞা নোট করে ফেলো। চুক্তি লিখিত হলে তাকে কি বলে? চুক্তিপত্র বলে। ইয়াস, তুমি 26 ব্যাচ হয়ে পাওয়ার প্লেতে জয়েন করে ফেলেছো। গুড, অ্যাডভান্স বাচ্চা। ঠিক আছে, সো এই যে অংশীদারি ব্যবসায়ের চুক্তি, এটা কিন্তু বাধ্যতামূলক না। আমি বারবার বলতেছি অংশীদারি ব্যবসায় নিবন্ধন করা বাধ্যতামূলক না। তারপরেও যেহেতু 100 টাকার বেশি তুমি তোমার অংশীদারের যে আরেকটা অপোজিট অংশীদার আছে তার বিরুদ্ধে মামলা করতে পারবা না বা অন্যান্য অনেক সুবিধা তুমি নিতে পারবা না, এই জন্য তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো তুমি অংশীদারি ব্যবসায় নিবন্ধন করবা। এখন তুমি যখন নিবন্ধন করতে যাবা, নিবন্ধন করতে গেলে তোমাকে বেশ কিছু স্টেপ ফলো করতে হবে। সেই স্টেপগুলো কি কি? সেই স্টেপগুলো হচ্ছে প্রথমে তোমার সদস্য সংগ্রহ করতে হবে। সদস্য কত? 2 থেকে 20 সাধারণের ক্ষেত্রে, আর 2 থেকে 10। তারপরে তাদের সাথে চুক্তি সম্পাদন করতে হবে। চুক্তি 3 ভাবে করা যায়, লিখিত, মৌখিক এবং লিখিত নিবন্ধিত বলেছি আগেই। সেই 3 ভাবের মধ্যে একভাবে তোমাকে করতে হবে এবং পরবর্তীতে নিবন্ধন করতে হবে। কার কাছে গিয়ে নিবন্ধন করতে হবে? আরজিএসসির কাছে। সো আরজিএসসির কাছে তোমার নিবন্ধনের তোমার অংশীদারদের বিভিন্ন কাগজপত্র, ডকুমেন্ট, সব কিছু, তোমার ব্যবসায়ী প্রতিষ্ঠানের ঠিকানা, তারপর অনেক যা যা আছে সেগুলো কাগজপত্র সব কিছু জমা দিয়ে আরজিএসসির থেকে নিবন্ধন করতে হবে। তারপরে তোমার ব্যবসা আরম্ভ করতে হবে। ব্যবসা আরম্ভ এই স্টেপে যদি সেটা তোমার ইউনিয়নে হয়ে থাকে তাহলে আর কারোর এই যে অনুমতিপত্র নিতে হয় না। ভালো করে খেয়াল করবা, যদি তোমার ইউনিয়নের মধ্যে হয়ে থাকে তাহলে আর এই পর্যন্ত হলেই হয়ে যায় নিবন্ধনটা, এই পর্যন্তই শেষ, ব্যবসা আরম্ভ করে দিতে পারো। অনুমতিপত্রের সংগ্রহের আর প্রয়োজন হয় না। অনুমতিপত্রের সংগ্রহের আর প্রয়োজন হয় না। সো অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে যদি তোমার ব্যবসায়টা কি হয়ে থাকে, তোমার ব্যবসায়টা যদি ইউনিয়ন পরিষদের মধ্যে হয়ে থাকে তাহলে কি আর তাহলে ব্যবসায়টা নিবন্ধনের আর পরের স্টেপে যাওয়ার প্রয়োজন হয় না। ঠিক আছে, অনুমতিপত্রের সংগ্রহের প্রয়োজন হয় না। বাট তোমার যদি এটা কি হয়, এটা পৌর এলাকার মধ্যে হয় বা কোথায় হয়, এই যে দেখো স্থানীয় সরকার বা পৌর এলাকার মধ্যে হইলে কোথা থেকে করতে হবে? কার থেকে নিতে হবে অনুমতিপত্র সংগ্রহ? কার থেকে নিতে হবে? ট্রেড লাইসেন্সটা নিতে হবে স্থানীয় সরকার বা পৌরসভার যে হেড আছে তার কাছ থেকে। নিবন্ধন করলে অনেক আইনি সুবিধা পাওয়া যাবে। নিবন্ধন না করলে প্রতারণার শিকার হলে মামলা করতে পারবা না। হ্যাঁ, এই জন্যই কিন্তু নিবন্ধনটা করো তোমরা, নিবন্ধনটা করে থাকে ব্যবসায়। বাট বেশিরভাগ ধরো আমার বন্ধু, আমার একদম বেস্ট ফ্রেন্ড, তারা মিলে ব্যবসা শুরু করছে, তাদের আর দরকার হয় না। কারণ তাদের মধ্যে কি আছে? আস্থা এবং বিশ্বাস আছে। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আস্থা এবং বৈশিষ্ট্যের কারণে এই ব্যবসায় কি আর প্রয়োজন হয় না। এই যে আস্থা এবং বিশ্বাস, এই আস্থা এবং বিশ্বাসের জন্য আর দরকার হয় না। ঠিক আছে, সো ট্রেড লাইসেন্স এই পর্যন্ত হইলেই হয়ে যায়, কিন্তু তোমার অনুমতিপত্র সংগ্রহ লাগবে মাঝে মাঝে। কখন? যখন সেটা পৌর এলাকার মধ্যে বা সিটি কর্পোরেশন এলাকায় হবে, তখন আমার সেই পৌর কর্তৃপক্ষ বা স্থানীয় সরকারের কাছ থেকে অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। এই যে জটিল প্রসেস অনেকে যাইতে চায় না, এই জন্য নিবন্ধন করে না। সো এই যে প্রসেসগুলো, এই সব প্রসেসগুলো আমরা একটু ডিটেলসে দেখি। চলো হালকা হালকা করে, যেহেতু আমি এখানে আলোচনা করে দিয়েছি, আর একটু দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। ক্লিয়ার হচ্ছে নাকি আমাকে জানো, বা যতটুকু পড়াচ্ছি এটা বুঝতেছো কিনা, ঠিক করে ক্লিয়ার হচ্ছে কিনা সেগুলো একটু জানাও। ওকে, সদস্য সংগ্রহ প্রথম স্টেপ কি ছিল দেখো তো? প্রথম স্টেপ আমার সদস্য সংগ্রহ করতে হবে। কতজন সদস্য সংগ্রহ করতে হবে? তবে সদস্য সংখ্যা 2, সর্বনিম্ন 2। এটা কোন আইনে বলা আছে যে সর্বনিম্ন 2? 1932 সালের আইনে, 1932 সালের ভারতীয় অংশীদারি আইনে বলা আছে। ঠিক আছে, এবং সর্বোচ্চ যে 20 জনের কথা, এটা কোন আইনে বলা আছে? 1994 সালের কোম্পানি আইনে বলা আছে। ক্লিয়ার? সদস্য সংগ্রহ, এমন সদস্য আমার সংগ্রহ করতে হবে
তারা চুক্তি সম্পাদনের যোগ্য, তারা প্রাপ্তবয়স্ক, তারা নাবালক না, ঠিক আছে? তারা নাবালক না, নাবালক আসলে অংশীদার হতে পারে না স্বাভাবিকভাবে, কিন্তু অস্বাভাবিকভাবে বিশেষ সুবিধা দেওয়ার জন্য তাকে অংশীদার করা যায়। ধরো এটা যদিও আছে, আমরা একটু পরে জানবো, তারপরে বলে ফেলি। ধরো এমন একটা সিচুয়েশন আসছে, একজন অংশীদার মারা গেছে এবং তার ছেলে বা মেয়ে আছে, সেটা কিন্তু নাবালক, মানে 18 বছরের নিচে। সো তাদেরকে ব্যবসায় অংশীদার করে নেওয়া যাবে, কারণ যেহেতু অংশীদার মারা গেছে, সো তাকে বিশেষ সুবিধা প্রদানের জন্য আমরা অংশীদার করে নেই। সো সদস্য সংগ্রহ বলতে এখানে প্রথম স্টেপ সদস্য সংগ্রহ বলতে, সদস্য সংগ্রহ আমার কতজন? 2 থেকে 20 জন, আর 2 থেকে 10 জন ব্যাংকিং এর ক্ষেত্রে। এবং এরা কি হইতে হবে? সুস্থ ব্যক্তি হইতে হবে, পাগল ছাগল হইলে হবে না, প্রাপ্তবয়স্ক হতে হবে। আর তারপরে এই টাইপের ব্যক্তি নিয়ে আমরা ব্যবসায় নিবন্ধনের জন্য আগাতে পারি, গঠন করতে পারি। পরের ধাপটা হচ্ছে চুক্তিবদ্ধ সম্পর্ক সৃষ্টি। চুক্তি আমি অলরেডি বলে ফেলেছি, চুক্তি 3 ভাবে হতে পারে, লিখিত, মৌখিক এবং লিখিত নিবন্ধিত, ঠিক আছে? এই দেখো কোন জিনিসটা অংশীদারি ব্যবসার মূল ভিত্তি বলো তো? এই যে মূল ভিত্তি কোনটা? চুক্তি। ইম্পর্টেন্ট একদম, এটা সব জায়গায় কোশ্চেন আসে। একটু পরে আমরা বোর্ড কোশ্চেন সলভ করব, বোর্ড এমসিকিউ সিকিউ দুইটাই সলভ করব, বিগত বছরের এমসিকিউ দেখবো, দেখবা স্লাইডে যা পড়াচ্ছি এটা যদি মনোযোগ সহকারে করো সবগুলো অ্যান্সার করতে পারবা। হ্যাঁ আমি তো বললামই, নাবালক অংশীদার হতে পারে, তবে অনেক শর্ত সাপেক্ষে। ইয়াস, তোমার ঠিক আছে, ঠিক আছে, নিবন্ধন করলে ট্যাক্স ফাঁকি দেওয়া যাবে না। হ্যাঁ, ফাঁকি দেওয়া যাবে না, ঠিক আছে। তুমি তাহলে এই যে ইফতি, তুমি তোমার কালকে এক্সাম, তার জন্য বেস্ট অফ লাক, অ্যান্ড তুমি ক্লাসটা রেকর্ডেড করে নিও। অ্যান্ড এতক্ষণ ছিল তোমার জন্য অনেক অনেক শুভকামনা। সো চুক্তিবদ্ধ সম্পর্ক যারা নোট করতেছো নোট করো এবং নোটগুলো আপলোড করবা, আমি তোমাদেরকে নোটটা রিভিউ করে দিব। অ্যান্ড যা যা বলতেছি এগুলো কিন্তু তোমাদের জন্য হিউজ ইম্পর্ট্যান্ট। আমার মুখের কথাগুলো, স্লাইডের থেকে মুখের কথাগুলো বেশি ইম্পর্ট্যান্ট। সো যা যা বলতেছি এগুলো যদি তোমরা লিখে রাখতে পারো, এগুলো তোমাদের অনেক কাজে দিবে। অ্যান্ড নোট করে যদি আপলোড করো, ইট উইল হেল্প, আমি তোমাদের রিভিউও করে দিব। ওকে, সো চুক্তিবদ্ধ সম্পর্ক সৃষ্টি বা চুক্তি সম্পাদন। চুক্তিবদ্ধ সম্পর্ক বা চুক্তি সম্পাদন করতে হলে আগে আমার চুক্তি 3 ভাবে হয়, তার মধ্যে যে কোনো একভাবে চুক্তি করতে হবে। কাদের সাথে করতে হবে? ব্যক্তির সাথে করতে হবে। চুক্তি আমি শুরুতেই বলছি, অংশীদারি ব্যবসায় তুমি শুনছো, তোমার মাথার মধ্যে আগে আসতে হবে চুক্তি, চুক্তি, চুক্তি। তো অংশীদারি ব্যবসার সাথে আগে চুক্তির সম্পর্ক, ঠিক আছে? মনে থাকবে। ভবিষ্যতে আমার কোনো ঝামেলা আমি চাই না, এই জন্য আমার ব্যবসায়ের চুক্তিতে আমি সব কিছু বলে দিব, যে আমার ব্যবসায় মূলধন কতটা কে দিবে, লাভ লোকসান কে কতটা পাবে, কার কতটা দায়িত্ব, কে কতটা কাজ করবে, এই সব কিছু আমি ভাগ করে দিব চুক্তিতে, ঠিক আছে? এই সব কিছু কোথায় উল্লেখ থাকবে? এই সব কিছু চুক্তিতে উল্লেখ থাকবে। কে কতটা কাজ করবে, কে কতটা টাকা পয়সা দিবে, কে কতটা বিনিয়োগ করবে, বা কে কতটা এখান থেকে মুনাফা পাবে, তাদের কাজ সব কিছু আমি চুক্তির মধ্যে লিখে দিব। এই চুক্তি কয়ভাবে হতে পারে? 3 ভাবে, লিখিত, মৌখিক, লিখিত ও নিবন্ধিত। চুক্তি কয়ভাবে হচ্ছে? 3 ভাবে হচ্ছে, লিখিত, মৌখিক, লিখিত ও নিবন্ধিত, ঠিক আছে? আপু এটা বলছিল, হ্যাঁ যে কোনো রকম হতে পারে, ঠিক আছে? এই 3 ধরনের যে কোনো রকম হতে পারে, কিন্তু যে কোনো একটা না থাকলে কিন্তু চুক্তি হবে না। ধরো তোমার এই 3টার চুক্তি একটাও নাই। একটু আগে একজন প্রশ্ন করছিল যে আপু চুক্তি কি মাস্ট? হ্যাঁ চুক্তি মাস্ট, কিন্তু চুক্তিপত্র মাস্ট না। এই লিখিত, চুক্তির লিখিত অবস্থাকে চুক্তিপত্র বলা হয়। লিখো, নোট করো, চুক্তির লিখিত অবস্থাকে চুক্তিপত্র বলা হয়। চুক্তিপত্র এই জন্য মাস্ট না। চুক্তি তোমার মৌখিকভাবেও হতে পারে, যে এই 3 ভাবের যে কোনো একভাবে হইলেই তোমার চুক্তি হবে, এবং সেটা অংশীদারি ব্যবসায় হবে। চুক্তি না থাকলে অংশীদারি ব্যবসায় হবে না, তবে চুক্তি লিখিত হওয়াই ভালো। আমি বলছি না যে অনেক ধরনের সুবিধা পাওয়া যায় যদি চুক্তি লিখিত থাকে বা নিবন্ধন করা থাকে, তাহলে কি হয়? আমি ধরো মুখে একটা কথা বললাম, ওর হয়তো একটু পরে মনে নাও থাকতে পারে, বা 1 বছর পরে ভুলে যেতেই পারে। এই জন্য আমাদের আজকে কি কি চুক্তি হচ্ছে সেটা লিখে রাখাই ভালো, ঠিক আছে? এই দেখো এখন চুক্তিপত্রের সংজ্ঞা আছে। চুক্তিপত্র এমনভাবে তৈরি করা উচিত, চুক্তিপত্র কেমনভাবে তৈরি করা উচিত যার মাধ্যমে ভবিষ্যতে সব পরিস্থিতি ও সমস্যার মোকাবেলা করা যায়।
ধরো আমি মৌখিকভাবে একটা চুক্তি করছি, আমার ব্যবসাটা মাত্র 5 দিন বা 1 সপ্তাহ সাস্টেইন করবে, তাহলে ঠিক আছে, আমার মনে থাকবে সবকিছু। কিন্তু আমি 1 বছরের একটা ব্যবসা শুরু করছি, বাট ওটা কি আমার মৌখিক চুক্তি করে রাখলে হবে? হবে না তো, তখন আমার কি করতে হবে? লিখিত করতে হবে। সো চুক্তিপত্র এমন হইতে হবে যেন আমার ব্যবসায় সব সমস্যা ঝামেলা এটার মাধ্যমে আমি ঠিকঠাক করতে পারি। সব থেকে বেশি প্রচলিত চুক্তি পদ্ধতি কোনটা? এটার মধ্যে যেহেতু চুক্তিটা বললাম না, ওই যে আস্থা ও বিশ্বাসের জায়গাটা একটু কনসিডার করতে হবে তোমাদেরকে। সো এই জন্য বেশি এই দুইটাই হয়ে থাকে, লিখিত এবং মৌখিক। নিবন্ধিত একটু কমই হয়ে থাকে, অনেক বেশি কর্পোরেট জায়গায় তুমি নিবন্ধিত দেখতে পারবা, বাট লিখিত এবং মৌখিক এই দুইটাই একটু বেশি হয়ে থাকে, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে এই যে আমাদের এই ধাপগুলোই কিন্তু আলোচনা করতেছি যারা মাত্র যুক্ত হলা। এই যে দেখো, চুক্তি সম্পাদন। এবার কি করবে? চুক্তি সম্পাদন করে চাইলে নিবন্ধন করতে পারে, আবার নাও করতে পারে। ঠিক আছে, এখন আমরা নিবন্ধন করব। এই যে নিবন্ধন, এই যে বলা আছে বাংলাদেশে বহাল কত সালের আইন? 1932 সালের অংশীদারি আইন। কত সালের? 1932 সালের অংশীদারি আইন। এই অংশীদারি ব্যবসায় কি নিবন্ধন করা বাধ্যতামূলক করা হয়নি। নিবন্ধন কি বাধ্যতামূলক না, মনে থাকবে, নিবন্ধন বাধ্যতামূলক না। তবে নিবন্ধিত ব্যবসায় অনিবন্ধিত ব্যবসায়ের চেয়ে বেশি সুবিধা পেয়ে থাকে। আমি বলছি না যে নিবন্ধন বাধ্যতামূলক না, কিন্তু যারা নিবন্ধন করে তারা হচ্ছে বেশি সুবিধা পেয়ে থাকে। ঠিক আছে, কেমন? নিবন্ধনের জন্য, এই নিবন্ধন করার জন্য আবেদনের যে ফর্ম, এই আবেদনের ফর্ম সংগ্রহ করে কি করতে হবে? পূরণ করতে হবে। তোমার অংশীদারের ইনফরমেশন দিয়ে, তোমার ব্যবসাটা তুমি কোথায় করতে চাচ্ছ, কি ধরনের ব্যবসা করতে হবে, ব্যবসা করতে চাচ্ছ, এই ধরনের ইনফরমেশন দিয়ে নির্দিষ্ট একটা ফি আছে, আবার নির্দিষ্ট একটা ফি দিতে হয়, একটা টাকা দিতে হয়। ফ্রি কিন্তু তুমি নিবন্ধন করতে পারবা না, একটা ফি সহ নিবন্ধকের কাছে জমা দিতে হয়। ঠিক আছে, এই নিবন্ধক পরীক্ষা নিরীক্ষা করে যদি মনে করে যে ঠিক আছে ব্যবসায়টা নিবন্ধন করা যায়, তাহলেই কিন্তু তোমার পরের স্টেপে যাইতে পারবা। পরের স্টেপটা কি? অনুমতিপত্র সংগ্রহ। অনুমতিপত্র সংগ্রহ করতে হবে, কিন্তু এই অনুমতিপত্র সংগ্রহ তোমার ইউনিয়নের মধ্যে করার প্রয়োজন হয় না। এইটুকু করলেই, এই নিবন্ধন করলেই তুমি মানে তোমার ব্যবসার কাজ শুরু করে দিতে পারো। বাট তুমি যদি সিটি কর্পোরেশন বা পৌর এলাকার মধ্যে হয়ে থাকো, তখন তোমার এই অনুমতিপত্র সংগ্রহের দরকার আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আলামিন, আজকে লেট হয়ে গেল। ওকে, এখন থেকেই মনোযোগের সাথে থাকো, ঠিক আছে? আর যারা নাই তাদেরকে ইনভাইট করে ফেলো। কারা কারা নাই আজকের ক্লাসে, তারা কি কি মিস করতেছে বলো তো? কি কি মিস করতেছে আজকে? আজকের ক্লাসে কি কি মিস করতেছে? এতটুকু যা যা পড়াইছি ততটুকু কি সবাই ক্লিয়ার কি না আমাকে জানাও। আমি কিন্তু কমেন্টও দেখতেছি। ওকে, আচ্ছা। সো আমি বললাম অনুমতিপত্র সংগ্রহ করার দরকার কখন হয় না? যখন তোমার ইউনিয়নের মধ্যে তোমার ব্যবসাটা হয়ে থাকে, বা যদি তুমি সিটি কর্পোরেশন বা পৌরসভার মধ্যে হয়ে থাকো, তখন তোমার এই অনুমতিপত্রটা নিতে হয়। ইউনিয়ন পর্যায়ে হলে চুক্তি সম্পাদনের পরই, দেখো সেই কথাই এখানে লিখছে, ইউনিয়ন পর্যায়ে হলে চুক্তি সম্পাদনের পরই ব্যবসার কাজ শুরু করা যায়। এক্ষেত্রে তেমন কোনো আইনি আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না, বুঝতে পারছো? কিন্তু যদি পৌর বা সিটি কর্পোরেশন এলাকায় হয়, তাহলে কি করতে হবে? তাহলে ব্যবসায় পরিচালনা করতে হলে কার কাছ থেকে? পৌরসভা বা স্থানীয় সরকারের নিকট অফিস থেকে ট্রেড লাইসেন্স বা অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। মনে থাকবে কি কি বললাম? আবার একটু বলি, দেখো, অংশীদারি ব্যবসায় হচ্ছে 2 বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসায় গঠন করে, সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়। অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যা 2 থেকে 20 জন সাধারণের ক্ষেত্রে, এবং ব্যাংকিং এর ক্ষেত্রে 2 থেকে 10 জন। ঠিক আছে, মনে থাকবে। এবং অংশীদারি ব্যবসায় সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? চুক্তি যখন লিখিত হয় তখন তাকে কি বলে? চুক্তিপত্র বলে। আমার সাথে সাথে বলো, চুক্তি যখন লিখিত হয় তখন তাকে কি বলে? চুক্তিপত্র বলে। চুক্তি কয়ভাবে হতে পারে? 3 ভাবে হতে পারে। কি কি? লিখিত, মৌখিক, আর লিখিত ও নিবন্ধিত। এখন
তোমার অংশীদারি ব্যবসার নিবন্ধন তো বাধ্যতামূলক না। যদি তুমি নিবন্ধন করো তাহলে তুমি বেশ কিছু আইনি সুযোগ সুবিধা পাবা, যেমন 100 টাকার বেশি তুমি অন্য কারোর বিরুদ্ধে, অন্য অংশীদারের বিরুদ্ধে বা কারোর বিরুদ্ধে মামলা করতে পারবা। এই টাইপের অনেক টাইপের সুযোগ সুবিধা পাবা, যেটা আমরা দেখবো, ঠিক আছে। অ্যান্ড যদি তুমি এই যে নিবন্ধনের পদ্ধতিটা আমরা দেখলাম, এই নিবন্ধনের পদ্ধতিটাতে এখানে আমি সদস্য সংগ্রহ করলাম, যারা কিনা আমার এই সদস্যর এইটা আমি বজায় রাখছি। যদি ব্যাংকিং হয় আমি 10 জন সর্বোচ্চ রাখবো ধরো, আর হচ্ছে সাধারণের ক্ষেত্রে 2 থেকে 20 জন। আমি এই সদস্য সংখ্যার এই ডাইমেনশনটা রাখলাম, ঠিক আছে। এবার আমি সেই রকম মানুষ নিব যে মানুষ হচ্ছে প্রাপ্তবয়স্ক, প্লাস হচ্ছে সে পাগল না, সুস্থ মানুষ, যারা চুক্তি করতে পারে। হ্যাঁ, তো এরকম সক্ষম ব্যক্তি আমি সদস্য সংগ্রহ করলাম, তাদের সাথে আমি চুক্তি সম্পাদন করলাম। লিখিতভাবে হতে পারে, মৌখিকভাবে হতে পারে, লিখিত বা নিবন্ধিতভাবে হতে পারে। আমি চুক্তি সম্পাদন করলাম। চুক্তি সম্পাদন করে কি আমি নিবন্ধন যদি করতে চাই, এটা একেবারে এটা অপশনাল, ঠিক আছে। এই স্টেপটা কি, এই স্টেপটা হচ্ছে অপশনাল। আমি চাইলে নিবন্ধন করতে পারি অথবা নাও করতে পারি। সো নিবন্ধন করলে ভালো, কারণ আমি বেশি সুবিধা পাবো। সো আমি যদি নিবন্ধন করি তাহলে আমি আরজেএসসির কাছে যাব। আরজেএসসির কাছে আমি সব কিছু গিয়ে জমা দিব। আমার আরজেএসসি হচ্ছে রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্ম, যারা আমার অংশীদারি ব্যবসা এবং কোম্পানি সংগঠন দুইটারই নিবন্ধন কাজ করে থাকে। সো আমি নিবন্ধনটা করব। নিবন্ধন করার জন্য আমি আমার অংশীদারদের ইনফরমেশান, আমার প্রতিষ্ঠানের, আমার ফার্মের ইনফরমেশান সব কিছু জমা দিয়ে আসব। এবং তারপরেই যদি আমার ব্যবসাটা হয়ে থাকে ইউনিয়নের মধ্যে, তাহলে তখনই আমি আমার ব্যবসায়টা শুরু করে ফেলতে পারবো। কিন্তু আমার ব্যবসায়টা যদি সিটি কর্পোরেশনের মধ্যে হয়ে থাকে বা পৌরসভার মধ্যে হয়ে থাকে, তখন কিন্তু আমার এই স্টেপে আসতে হবে। তখন আমার এই অনুমতিপত্র সংগ্রহ করতে হবে সেই পৌরসভা বা স্থানীয় সরকারের কাছ থেকে অনুমতিপত্র নিয়ে তারপরে ব্যবসায় করতে হবে। তো বুঝতে পারছো, যারা ইউনিয়নের মধ্যে ব্যবসায় শুরু করবে তাদের জন্য এই ব্যবসা আরম্ভ পর্যন্তই শেষ, নিবন্ধন করা শেষ, ব্যবসা শুরু করে দিতে পারতেছে। কিন্তু যারা সিটি কর্পোরেশন বা একটু পৌরসভার মধ্যে থাকে তাদের আবার আরেকটা স্টেপ ফলো করতে হবে, অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। বুঝতে পারছো? ক্লিয়ার ক্লিয়ার ধামাকা ক্লাস। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটা বেশি বেশি শেয়ার করে দাও। হ্যাঁ, সো আমরা অংশীদারি ব্যবসার গঠন প্রণালী বুঝে গেছি, রাইট? সো লাস্টলি আমরা কি করলাম, এই যে দেখো, এই যে গঠন প্রণালী, অনুমতিপত্র সংগ্রহ করছি। অনুমতিপত্র সংগ্রহ করে আমরা ব্যবসায়টা শুরু করে দিছি, ঠিক আছে। এই যে ট্রেড লাইসেন্স সংগ্রহ করে অংশীদাররা কি করে, ট্রেড লাইসেন্স সংগ্রহ করে ব্যবসায়ের কাজটা শুরু করে দিছে। চুক্তিপত্রই। আচ্ছা, এই অংশীদারের যেহেতু কোম্পানি সংগঠনের একটা কি তোমার সংবিধান বা মূল সংবিধান কি একটা আছে, রাইট? এখানে কি এই জিনিসটা কি, অংশীদারি ব্যবসায়ের মূল সংবিধানটা কি? চুক্তিপত্র, রাইট? তো এটা মনে রাখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। চুক্তিপত্রই এই অংশীদারি ব্যবসায়ের মূল সংবিধান হিসেবে বিবেচিত হয়। কোন জিনিসটা অংশীদারি ব্যবসায়ের মূল সংবিধান হিসেবে বিবেচিত হয়? চুক্তিপত্র। মনে থাকবে নাকি ভুলে যাবা? কোন জিনিসটা অংশীদারি ব্যবসায়ের মূল সংবিধান হিসেবে বিবেচিত হয়? কোনটা? চুক্তিপত্র। আমি কিন্তু বলছি চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় কোনোভাবেই কল্পনা করা যাবে না। আর চুক্তিপত্র কি? লিখো, চুক্তিপত্র হচ্ছে, চুক্তিপত্র কি? চুক্তিপত্র কি লিখো তো, চুক্তিপত্র কি? চুক্তি লিখিত হলে তাকে চুক্তিপত্র বলে। চুক্তিপত্র কি? চুক্তি লিখিত হলে তাকে কি বলে? চুক্তি লিখিত হলে, চুক্তি লিখিত হলে তাকে কি বলবে? চুক্তিপত্র বলবে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তোমরা অনেকেই পারো না, এই জন্য আমি লিখে দিলাম, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, সো মনে থাকবে বাচ্চারা যে চুক্তিপত্রই ব্যবসায়ের মূল সংবিধান। কোন ব্যবসায়ের? অংশীদারি ব্যবসায়ের, ঠিক আছে। এবার এই অংশীদারি ব্যবসায়, আমি এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, কোম্পানি সংগঠন, রাষ্ট্রীয় ব্যবসায়, সমবায় সমিতি, এতগুলো ব্যবসায় আছে, আমি কেন অংশীদারি ব্যবসায় করব? কারণ অংশীদারি ব্যবসায় কিছু সুবিধাও আছে, আবার কিছু অসুবিধাও আছে। সো কি কি সুবিধা আমার অংশীদারি ব্যবসায় দিচ্ছে সেটা একটু দেখে নেই এক পলকে, ঠিক আছে? সো দেখো,
অংশীদারি ব্যবসার কি কি সুবিধা আমরা আছে, কি কি সুবিধা আছে অংশীদারি ব্যবসার? সহজ গঠন। যেহেতু অংশীদারি ব্যবসার চুক্তিটা আমি মুখে মুখে একজনের সাথে কথা বলে আমি ব্যবসা শুরু করে দিতে পারি, আবার লিখিতও করতে পারি। যেহেতু মুখে মুখেই করে দিতে পারতেছি, সহজ গঠন, আমি খুব সহজেই অংশীদারি ব্যবসাটা গঠন করে ফেলতে পারি। রাইট? আজকে তোমার সাথে আমার দেখা হয়েছে, আমার ভালো লাগছে, তুমি হয়তো বা ভালো পড়াও, আমার মনে হয়েছে হ্যাঁ তুমি আর আমি মিলে চলো আমরা একটা এডটেকের বিজনেস শুরু করে ফেলি, মানে মুখে মুখে শুরু করে ফেলছি। কত সহজ না? তো এটা গঠনটা অনেক সহজ। ঠিক আছে? বেশি মূলধন, যেহেতু এখানে সদস্য সংখ্যা বেশি, রাইট? 2 থেকে 10 জন বা 2 থেকে 20 জন, এখানে সদস্য সংখ্যাটা বেশি, এই জন্য এখানে মূলধন অনেক বেশি থাকে। ধরো আমি একজন যদি থাকতাম, আমি একা মিলে 1 লাখ টাকা দিচ্ছি, আর ধরো আমরা 5 জন মিলে একটা ব্যবসা করতেছি, 5 জন মিলে আমরা 5 লাখ, তাহলে কোথায় বেশি? সো 5 জন মিলে করলেই আমার বেশি মূলধন না? সো এখানে এটা একটা সুবিধা, বেশি মূলধন, দক্ষ মূলধন। এক একজনের দক্ষতা এক এক রকম। কেউ ধরো বাংলা ভালো পড়ায়, কেউ ইংলিশ ভালো পড়ায়, কেউ ম্যানেজমেন্ট ভালো পড়ায়, কেউ অ্যাকাউন্টিং ভালো পড়ায়। সো এক একদিকে এক একজন বেশি দক্ষ হয়। দক্ষ পরিচালনা, যেহেতু অনেক মানুষ থাকে, পরিচালনাটা কিন্তু অনেক দক্ষ হয়, রাইট? সো আমরা সবাই মিলে একসাথে ডিসকাস করে একজনের মাথা থেকে আর একটা বুদ্ধি বের হইতেছে, আমার মাথা থেকে একটা বুদ্ধি বের হইতেছে, তোমার মাথা থেকে একটা বুদ্ধি বের হইতেছে। তো সবাই মিলে আমরা দক্ষ পরিচালনা করতে পারি। দক্ষ পরিচালনা মানে কি? পারফেক্ট পরিচালনা, ঠিকঠাক পরিচালনা করতে পারতেছি। ঠিক আছে? বুঝতে পারতেছো? আচ্ছা, কোনো টিপস অ্যান্ড ট্রিক্স দিব নাকি? টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু দিব ক্লাসের মাঝে মাঝে। ঠিক আছে? দেন হচ্ছে গণতন্ত্রের অনুশীলন। এখানে গণতন্ত্রের অনুশীলন থাকতেছে। গণতন্ত্রের অনুশীলনটা কি? এই জায়গাটাতে সবাই সবার প্রতিনিধি। ঠিক আছে? সবাই মত প্রকাশ করার সুযোগ পাচ্ছে। সো সবাই তার হচ্ছে এটা ভালো লাগতেছে না, সে বলার সুযোগ পাচ্ছে যে আমি এইভাবে না, যদি এইভাবে করো তাহলে ভালো হয়। সো এখানে গণতন্ত্রের অনুশীলনটা থাকতেছে। তারপরে দলবদ্ধ প্রচেষ্টা, যেহেতু সদস্য সংখ্যাটা আমার বেশি, এই জন্য আমরা দলবদ্ধভাবে প্রচেষ্টা করতে পারি। ঠিক আছে? দলবদ্ধভাবে আমরা চেষ্টা করতে পারি। ঝুঁকি বন্টন, ঝুঁকিটা কি হয়? যেহেতু সদস্য সংখ্যার সাথে বারবার যাবে, সদস্য সংখ্যা বেশি, ঝুঁকিটাও সবার মধ্যে বন্টন হয়ে যাবে। আমি যদি একা ব্যবসা করতাম, আমার 1 লাখ টাকা হলে আমার সব লস একা দিতে হবে। আমি যদি ধরো 1 লাখ টাকার ব্যবসায় আমি 10 জন মিলে আমরা ব্যবসা করতেছি, এখন আমরা ব্যবসায় লস হয়েছে, সবার ধরো 10,000 টাকা করে ঝুঁকি। ঠিক আছে? আর একা হইলে আমার 1 লাখ টাকা একাই চলে যাবে। সো ঝুঁকিটা কমে যায় বা বন্টন হয়ে যায়। পরিচালনাগত স্বাধীনতা, আমার ব্যবসায় আমি মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছি। আমার ব্যবসায় আমি আজকে করতে চাচ্ছি না, আমার ব্যবসায় এই সমস্যার কারণে আমি করব না। সো আমার পরিচালনায় আমার স্বাধীনতা আছে, আমার মত প্রকাশের স্বাধীনতা আছে, আমি প্রতিনিধিত্ব করতে পারতেছি। সো এই সমস্ত সুযোগ সুবিধা তুমি পাচ্ছ কোথায়? অংশীদারি ব্যবসায় সুবিধা। জনসংযোগের সুযোগ, নমনীয়তার সুযোগ। সো জনসংযোগের সুযোগ, এখানে তুমি চাইলে তোমার ধরো এক্সট্রা কোনো কর্মী প্রয়োজন বা কিছু একটা তোমার হচ্ছে না, তোমার ব্যবসায় আমরা যারা 10 জন মিলে ব্যবসা করতেছি, আমরা 10 জন মিলে অ্যাপ্রোপ্রিয়েটভাবে ব্যবসাটা চালাইতে পারতেছি না, আমাদের আরও একটা মানুষ প্রয়োজন। সো আমরা চাইলে এখানে আরও মানুষ আনতে পারি। অ্যান্ড এছাড়াও আমাদের নমনীয়তার সুযোগ আছে, আমরা ব্যবসাটা যেভাবে আমরা গঠন করছিলাম সেভাবে না করে আমরা অন্যভাবে পরিচালনা করতে পারি। ঠিক আছে? নমনীয়তার সুযোগ মানে এখানে আমরা চেঞ্জ আনতে পারি। ঠিক আছে? যে কোনো ধরনের চেঞ্জ আনতে পারি। বুঝতে পারছো? এতটুকু ক্লিয়ার নাকি? জানাও তো, এতটুকু ক্লিয়ার নাকি? বলো আমাকে, এতটুকু ক্লিয়ার নাকি? জানাও, এতটুকু ক্লিয়ার নাকি? সো এইগুলো হচ্ছে আমার অংশীদারি ব্যবসার সুবিধা। বুঝতে পারছো? নমনীয়তা মানে হচ্ছে চেঞ্জ, তুমি ব্যবসাটা যেভাবে গঠন করছিলে সেভাবে না, তুমি একটু হালকা কিছু পরিবর্তন করতে চাও, সব কিছু তুমি করতে পারবে এখানে। এবার এত কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা বা সীমাবদ্ধতাও আছে। ঠিক আছে? কিছু সীমাবদ্ধতা, যেখানে সুবিধা আছে সেখানে অসুবিধাও আছে, মনে থাকবে। সো সেই অসুবিধাগুলো কি? দায়টা কি?
দায়টা আমার অসীম। আমি কিন্তু বলছিলাম সসীম দায় কি আর অসীম দায় কি, সসীম দায় কি এবং অসীম দায় কি আমি কিন্তু বলছিলাম, মনে আছে নাকি তোমাদের? সো এখানে দায়টা কিন্তু অসীম। দায় মানে তোমার ব্যক্তিগত সম্পদকেও প্রভাবিত করতে পারে। সো এই জন্য এটা একটা সীমাবদ্ধতা বা অসুবিধা। সীমিত সদস্য কোম্পানির মতো বা অন্যগুলোর মতো, কোম্পানি যেরকম আমরা হচ্ছে 2 থেকে 50 আর হচ্ছে 7 থেকে শেয়ার দ্বারা সীমাবদ্ধ। সো 7 থেকে শেয়ার দ্বারা সীমাবদ্ধ। সো এই রকমের সিচুয়েশন তো এখানে না, এখানে আমার সদস্য সংখ্যা সীমিত। আমার এখানে সদস্য সংখ্যা কত? 2 থেকে 10 এবং এখানে 2 থেকে 20। সো এখানে সদস্য সংখ্যা সীমিত হওয়ার কারণে এটা একটা সীমাবদ্ধতা আছে। এর বেশি হয়ে গেলে তখন সেটা কিন্তু আবার কোম্পানি সংগঠনে রিফর্ম করতে হবে। বুঝতে পারছো? স্বল্প মূলধন কোম্পানির মতো তো এখানে আবার হিউজ মূলধন না, তাই না? সেই জন্য বলা হয়েছে স্বল্প মূলধন। যদি আমরা কোম্পানির সাথে অংশীদারের তুলনা করি তখন আবার এখানে স্বল্প মূলধন হয়ে যায়। অদক্ষ ব্যবস্থাপনা, এই অদক্ষ ব্যবস্থাপনা কেন বলা হয়েছে? কারণ দেখো অনেকগুলো আমরা মানুষ, এখন এখানে এক একজনের মেন্টালিটি এক এক রকম। অনেকজন মিলে আমরা 20 জন তো একভাবে ব্যবসা করতে চাবে না। তো তারা ধরো একজন চাচ্ছে আমি এক্স ওয়েতে ডান সাইড দিয়ে হাঁটবো, একজন বলছেন বাম সাইড দিয়ে হাঁটবো। সো এর মধ্যে ঝামেলা লেগে যায়। সো মাঝে মাঝে অদক্ষ ব্যবস্থাপনারও সৃষ্টি হয়। আস্থা ও বিশ্বাসের অভাব। আমি বলছিলাম যে অংশীদারি ব্যবসায়ের প্রথম ফোকাসিং পয়েন্ট হচ্ছে চুক্তি, এবং তারপরে কি থাকতে হবে? আস্থা ও বিশ্বাস থাকতে হবে। সো অনেক সময় হয়ে থাকে এই অংশীদারি ব্যবসায় আস্থা এবং বিশ্বাসের অভাবে গঠন করে না। বুঝতে পারতেছো? ক্লাসটা বুঝতে পারতেছো কিনা এবং নোট করতেছো নাকি আমাকে জানাও। দেন গোপনীয়তা প্রকাশ। এই অংশীদারি ব্যবসায় অংশীদারদের কোনো গোপনীয়তা থাকে না। তারা যা প্ল্যান করে সব কিছু একে অন্যের সাথে ডিসকাস করে করতে হয়। এক মালিকানা ব্যবসার মতো সে সব কিছু একাই কুক্ষিগত করে রাখতে পারে না। তার অন্য অংশীদারদের সাথে ব্যবসাগুলো ডিসিশন মেকিংয়ের জন্য আলোচনা করতে হয়। ঠিক আছে? এই জন্য গোপনীয়তা থাকে না। ধরো আমি একটা প্ল্যান করতেছি, আমি তোমাদের চাচ্ছি একটা সিক্রেট ক্লাস নিব। সো সিক্রেট ক্লাস আমি নিতে পারবো না, আমাকে এখানে বলতে হবে আমি কি ক্লাস নিব, আমি কিভাবে ক্লাস নিব, বা আমার কন্টেন্ট কি হবে, সব কিছু বলে দিতে হবে। সো আমার কোনো গোপনীয়তা এখানে নেই। তারপরে দায়িত্ব এড়ানোর প্রবণতা। অংশীদাররা কি হয় যে অন্য অংশীদারের ওপরে বেশি দায়িত্ব দিয়ে মানে নিজে একটু কম দায় এড়ানোর চেষ্টা করে, যে আমি কম দায়িত্ব কম কাজ করব, কম কাজ করে যদি আমি তোমাদের মতো টাকা পাই তাহলে আমি কেন কম বেশি কাজ করতে যাব। সো এই একটা টেন্ডেন্সি থাকে সবার, যে দায়িত্ব এড়ানোর প্রবণতা। সিদ্ধান্ত নিতে বিলম্ব। সিদ্ধান্ত নিতে, যেহেতু এই যে 20 জন, আমরা 20 জন, এই 20 জনের মধ্যে আমরা যখন একটা ডিসিশন নিব, আমাদের 20 জনকে একসাথে হতে হবে। 20 জন এক একজন এক এক কাজে ব্যস্ত, কেউ পড়াশোনা করতেছে, কেউ বিজনেস করতেছে, কেউ পড়াচ্ছে, এক এক কাজে ব্যস্ত, সবাই আসতে গেলে দেরি হয়ে যায়। এই জন্য কি হয়, সিদ্ধান্ত নিতে আমাদের সবার কনসেন্ট থাকতে হবে, সবার এখানে সম্মতি থাকতে হবে। যে সবার সম্মতি যেহেতু থাকতে হবে, এই জন্য আমাদের সিদ্ধান্ত নিতে দেরি হয়ে যায়। ধরো আমি ইয়াসিন ভাইয়া, শুভ ভাইয়া, তোমাদের আরও যারা আছে সবাই মিলে আমরা একটা কোনো কিছু কোর্স লঞ্চ করতে গেলেও কিন্তু আমাদের আগে গ্রুপ মিটিং করতে হচ্ছে। সো এই ধরনের বিষয়গুলো অনেক দেরি হয়ে যায়, সিদ্ধান্ত নিতে আমাদের এই জন্য দেরি হয়। হ্যাঁ, পৃথক সত্তার অভাব, এগুলো আসলে সীমাবদ্ধতা। অংশীদারি ব্যবসার অসুবিধা সীমাবদ্ধতা। দেখো কোম্পানি সংগঠনের যেরকম একটা পৃথক আইনগত সত্তা আছে, এইভাবে অংশীদারি ব্যবসার তো পৃথক আইনগত সত্তা নাই। আমরা অংশীদাররা চাইলেই যখন তখন ব্যবসাটা বন্ধ করে দিতে পারি। এই জন্য বলা হচ্ছে পৃথক সত্তার অভাব আছে। মালিকানা হস্তান্তরে বাধা। মালিকানা হস্তান্তর খুব সহজে হস্তান্তর করা যায় না। যেরকম কোম্পানি সংগঠনের সহজেই আমার শেয়ার তোমাকে বিক্রি করে দিচ্ছি, এই হস্তান্তর করতেছি, কিন্তু অংশীদারি ব্যবসায় খুব সহজে এই মালিকানা হস্তান্তর করা যায় না। এতটুকু ছিল সীমাবদ্ধতা। এই পর্যন্ত আমরা জানতে পারলাম অংশীদারি ব্যবসায়ের সুবিধা এবং অংশীদারি ব্যবসায়ের সীমাবদ্ধতা পর্যন্ত। ঠিক আছে, এবার আমরা মেইন ফোকাসিং জায়গায় চলে এসেছি। সেটা কি তোমরা যারা যারা আছো বলো তো? সেটা হচ্ছে অংশীদারি ব্যবসার প্রকারভেদ। এই জায়গাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অংশীদারি ব্যবসায় কত প্রকার এবং এই অংশীদারি ব্যবসায় মানে প্রকারভেদ, অংশীদারদের প্রকারভেদ, এই জায়গাটা কিন্তু আমি একদম শুরুর স্লাইডে কি করছিলাম,
আমি শুরুর স্লাইডে কিন্তু কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসতে পারে স্টার মার্ক দিয়ে দিয়ে পড়াইছিলাম, রাইট? ওকে, সো অংশীদারি ব্যবসার এই যে প্রকারভেদগুলো এখন আমরা জানবো। অংশীদারি ব্যবসায় কয় প্রকার? প্রথমত অংশীদারি ব্যবসায় দুই প্রকার, সাধারণ অংশীদারি ব্যবসায় আর সীমিত বা সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়। এবার আমি তোমাদেরকে বেশ কিছু ইনফরমেশন দিব, খুব মনোযোগের সাথে শুনবা। দেখো, অংশীদারি ব্যবসায় কি বা অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য, অংশীদারি ব্যবসার চুক্তি টুক্তি সবকিছু নিয়ে কথা বলছি। এবার কথা বলবো সাধারণ অংশীদারি ব্যবসায় এবং সীমাবদ্ধ বা সীমিত অংশীদারি ব্যবসায়। সাধারণ অংশীদারি ব্যবসায় কি? যে ব্যবসার সদস্য সংখ্যা 2 থেকে 20 এবং সবাই অ্যাক্টিভ, সবাই ব্যবসায় কাজ করতেছে। সবাই কি? সবাই অ্যাক্টিভ, সবাই অ্যাক্টিভ, সবাই ব্যবসায় কাজ করে। ভালো করে অ্যাটেনশন দাও। সবাই কি করে? অ্যাক্টিভ বলতে সবাই পরিচালনায় অংশ দেয়। এখানে ছোট করে লিখে দিই, সবাই কি করে? সবাই পরিচালনায় অংশ নেয়, খুবই ইম্পর্টেন্ট। সবাই পরিচালনায় অংশ নেয়, ঠিক আছে? এই ছোট ছোট নোটগুলো করো। আর কি করে? এই সাধারণ অংশীদারি ব্যবসায়ের দায় কি থাকে? দায় থাকে কি বলো তো? অসীম নাকি সসীম? দায় থাকে অসীম। দায় একদম ব্যক্তিগত সম্পত্তি দ্বারা ব্যক্তিগত সম্পত্তি পর্যন্ত প্রভাবিত করে। সো সাধারণ অংশীদারি ব্যবসায়ীরা কি করে? পরিচালনায় অংশ নেয়। এটা তো চোখে লাগতেছে বাবা। সাধারণ অংশীদারি ব্যবসায়ীরা কি করে? পরিচালনায় অংশ নেবে। তারা কি করবে? পরিচালনায় অংশ নেয় এবং তাদের দায় থাকে অসীম। আর সীমাবদ্ধ বা সীমিত অংশীদার, সীমাবদ্ধ বা সীমিত অংশীদার শুনেই বুঝতে পারতেছো এদের দায় কি থাকে? এদের দায় থাকে সসীম। সসীম মানে কি? সে যদি ব্যবসায়ে, সসীম মানে কি? সসীম মানে হচ্ছে সে যদি ব্যবসায়ে 1 লাখ টাকা ইনভেস্ট করে, তার দায় ওই 1 লাখ টাকা পর্যন্তই, তার ব্যক্তিগত সম্পদকে প্রভাবিত করে না। ব্যক্তিগত সম্পদকে প্রভাবিত করলে তখন সেটা হয়ে যায় অসীম দায়। বুঝতে পারছো? সীমাবদ্ধ বা সীমিত অংশীদারি ব্যবসায়ীদের কি হয়? দায় থাকে সসীম। তারা খুব নিশ্চিন্তে থাকে, আমি 50,000 টাকা বা 1 লাখ টাকা ইনভেস্ট করছি, আমার লস হইলে ওই টাকাটাই হবে, আমার তো আর ব্যক্তিগতভাবে কোনো টাকা লস যাচ্ছে না। আর তারা ব্যবসায় অংশগ্রহণ করে, কখনো কখনো অংশগ্রহণ করে, কখনো কখনো অংশগ্রহণ করে না। এটা তাদের চুক্তির উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? বুঝতে পারছো? এবার সাধারণ অংশীদারি ব্যবসায় আবার 2 ভাগে ভাগ করা যাচ্ছে। এগুলো আমরা বিস্তারিত জানবো, ঠিক আছে? বিস্তারিত আমরা দেখব, আমরা বিস্তারিত দেখব, ঠিক আছে? সো এখন যে 2 ভাবে আছে সেই 2 ভাবে আমরা একটু দেখি। কি কি? নির্দিষ্ট বা বিশেষ অংশীদারি ব্যবসায় আর ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়। দেখো, সাধারণ অংশীদারি ব্যবসায় এমনি এদের দায় অসীম এবং এদের কি? এরা পরিচালনায় অংশ নেয়। কিন্তু যখন আমার ব্যবসাটা একটা নির্দিষ্ট কারণে হবে বা নির্দিষ্ট মেয়াদের জন্য হবে, এখানে 2টাই বলা আছে। নির্দিষ্ট বা বিশেষ অংশীদারি ব্যবসায় হচ্ছে একটা নির্দিষ্ট কারণ। ধরো আমার সামনে হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা, এই কারণে আমি একটা ব্যবসায় গঠন করছি। আর আমি যদি কোনো মেয়াদের ভিত্তিতে গঠন করি, এই দেখো, নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য যখন আমি ব্যবসায় গঠন করি, কারণ থাকবে তোমাদের পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, তার জন্য ব্যবসায় গঠন করলে সেই ব্যবসায়টার নাম কি হবে? নির্দিষ্ট উদ্দেশ্যে অংশীদারি ব্যবসায়। আর যদি আমি 3 মাসের জন্য বা 2 মাসের জন্য একটা ব্যবসায় গঠন করি, সেই ব্যবসায়ের নাম কি হবে? নির্দিষ্ট মেয়াদের ভিত্তিতে অংশীদারি ব্যবসায়। এই দেখো, নামের মধ্যেই তোমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাবা। মেয়াদ দেওয়া আছে আর উদ্দেশ্য দেওয়া আছে। সো এই নাম থেকেই সংজ্ঞা বের করতে পারবা। আর ঐচ্ছিক বা অংশীদারি ব্যবসায়, ধরো এই ঐচ্ছিক বা অংশীদারি ব্যবসায় জিনিসটা কি? ঐচ্ছিক বা অংশীদারি ব্যবসায় জিনিসটা কি? ঐচ্ছিক বা অংশীদারি ব্যবসায় হচ্ছে তোমার ব্যবসায়ের কোনো মেয়াদ নাই, তুমি চাইলে ব্যবসাটা কন্টিনিউ করতে পারো, আবার চাইলে অফও করে ফেলতে পারো, ঠিক আছে? সো ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় হচ্ছে তোমার কোনো ধরনের প্রেশার নাই, তুমি চাইলে ব্যবসাটা চালায় যেতে পারো, আবার অথবা বন্ধও করে দিতে পারো, এই ধরনের একটা অবস্থা। সো এই টাইপের বিষয়গুলো আমরা এখানে ডিটেলসে জানবো। সো চলো আমরা দেখি। এখানে দেওয়া আছে সাধারণ অংশীদারি ব্যবসায়। সাধারণ অংশীদারি ব্যবসায় হইতে হলে প্রথমে আমি বলছি, দেখো, প্রথমেই হইতে হবে এদের কি? এদের দায় থাকবে কি? অসীম। দায় জিনিসটা থাকবে কি? অসীম। আর কি হবে? এরা ব্যবসায় অবশ্যই পরিচালনা করবে, ব্যবসায় কাজ করবে। পরিচালনা বলতে কি? কাজ করবে, ব্যবসায় পরিচালনায় অংশ নিবে, ঠিক আছে?
বুঝতে পারছো? এতটুকু পর্যন্ত ক্লিয়ার নাকি? সাধারণ অংশীদারি ব্যবসায় কারা? যারা মানে অ্যাক্টিভ, ঠিক আছে? সাধারণ অংশীদারি ব্যবসায়রা কি? ধরো দুইজন ব্যক্তি মিলে, এরা দুইজনই অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, দুইজনই অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, দুইজনই অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছে ব্যবসায়, এবং এদের দায়টা কি থাকবে? দায়টা থাকবে অসীম। মনে থাকবে এই সাধারণ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে তোমাকে দুইটা ফোকাসিং পয়েন্ট মনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসায়ীরা ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে, আর দ্বিতীয়টা হচ্ছে তাদের দায়টা হচ্ছে অসীম। অসীম দায় বলতে কি? তাদের ব্যক্তিগত সম্পদকেও প্রভাবিত করবে, তাদের ইনভেস্ট করার টাকা ছাড়াও। ধরো ইনভেস্ট করছে 10,000 টাকা, এই 10,000 টাকার ওপরেও তার ব্যক্তিগত সম্পদকে প্রভাবিত করলে তখন সেই দায়কে বলা হয় অসীম দায়। সো সাধারণ অংশীদারি ব্যবসায় শোনা মাত্রই মাথার মধ্যে দুইটা ফোকাসিং পয়েন্ট আসতে হবে, যে সাধারণ অংশীদারি ব্যবসায়ের দায় হচ্ছে অসীম, আর একটা কি? তারা হচ্ছে ব্যবসায়ী পরিচালনায় অংশ নেয়। মনে থাকবে? ঠিক আছে। দেন এই সাধারণ অংশীদারি ব্যবসায়ের যে ডাইমেনশনের কথা বলতেছিলাম, তাদের মধ্যে হচ্ছে নির্দিষ্ট বা বিশেষ অংশীদারি ব্যবসায়, নির্দিষ্ট বা বিশেষ অংশীদারি এখানে ব্যবসায়, ঠিক আছে? নির্দিষ্ট বা বিশেষ অংশীদারি ব্যবসায় কি? নির্দিষ্ট উদ্দেশ্য বা মেয়াদের জন্য যে ব্যবসায়টা গঠন করা হয়। মনে থাকবে? নির্দিষ্ট বা বিশেষ অংশীদারি ব্যবসায় কাকে বলে? মনে রাখবা, শুধু উদ্দেশ্য আর মেয়াদ এই জিনিসটা সাজাইতে পারলেই হয়ে যাবে। নির্দিষ্ট উদ্দেশ্য অর্জন বা মেয়াদের জন্য গঠিত যে ব্যবসায়, সেই ব্যবসায়টা হচ্ছে তোমার কি? নির্দিষ্ট বা বিশেষ অংশীদারি ব্যবসায়। মনে থাকবে? যে ব্যবসায়টা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জন বা নির্দিষ্ট মেয়াদের জন্য গঠন করা হয়, সেই ব্যবসায়ের নাম হচ্ছে কি? নির্দিষ্ট বা বিশেষ অংশীদারি ব্যবসায়। এবার নির্দিষ্ট বা বিশেষ অংশীদারি ব্যবসায়ের মধ্যে যেহেতু উদ্দেশ্য কথাটা আছে আর মেয়াদ কথাটা আছে, এই দুইটাকে দুইটা ব্যবসা হিসেবে বলে দিচ্ছে, যে নির্দিষ্ট উদ্দেশ্যের অংশীদারি ব্যবসায়, যেটা একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য করা হয়। যেমন আমি তো একটা এক্সাম্পল দিলাম, যে তোমাদের সামনে হচ্ছে এইচএসসি 25 ব্যাচের এক্সাম, সেই উদ্দেশ্যে আমরা একটা যদি এসিপি পাওয়ার প্লে কোর্সটা লঞ্চ করে থাকি, তাহলে এটা হবে আমাদের নির্দিষ্ট উদ্দেশ্যের অংশীদারি ব্যবসায়। এই তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে, আমাদের ব্যবসাও শেষ করে ফেলবো, ঠিক আছে? আর মেয়াদের কথা যদি বলি, মেয়াদের কথা হচ্ছে আমি 3 মাসের জন্য একটা ব্যবসা করছি, মেয়াদকাল। সো আমি 3 মাসের জন্য একটা ব্যবসা গঠন করছি, ফর 3 মান্থস। 3 মাস হতে পারে, এটা 1 বছর হতে পারে। সো একটা মেয়াদ থাকবে, এই মেয়াদের পরে আমি ব্যবসাটা আর কন্টিনিউ করবো না। সো ঠিক আছে, এটা ডিপেন্ডস, যে কোনো একটা বছর থাকতে পারে, মাস থাকতে পারে, সপ্তাহ থাকতে পারে। সো এরপরে আমি আর ব্যবসাটা কন্টিনিউ করব না, বা আমাদের ব্যবসার কাজটা ওর মধ্যেই হয়ে যাবে। সেটা হচ্ছে নির্দিষ্ট মেয়াদের অংশীদারি ব্যবসায়। এই নামের মধ্যেই কিন্তু দেওয়া আছে, নির্দিষ্ট মেয়াদের অংশীদারি ব্যবসায় নামের মধ্যেই দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা ঐচ্ছিক অংশীদারি ব্যবসা। ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় আমি বলছি এখানে আরেকটু তোমার একদম সহজ করে একটা লাইন দেওয়া আছে, সেটা হচ্ছে চুক্তিতে কোনো সমাপ্তিকালের উল্লেখ থাকবে না, তোমার ব্যবসার কোনো মেয়াদ উল্লেখ থাকবে না। সহজ কথা এখানে লিখে নাও, মেয়াদ উল্লেখ করা থাকবে না। ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় কি? ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় হচ্ছে মেয়াদ উল্লেখ থাকবে না। বুঝতে পারছো? তুমি চাইলে তোমার ব্যবসাটা একটা ধরো নির্দিষ্ট উদ্দেশ্যে শুরু হয়েছে, তোমার ব্যবসাটা একটা নির্দিষ্ট উদ্দেশ্যে শুরু হয়েছে, তোমার ব্যবসায় ছিল, উদ্দেশ্যটা ছিল তোমাদের এইচএসসি 25 ব্যাচের ফোকাস করে। ভালো করে বুঝবা, খুবই অ্যাটেনশন দিয়ে বুঝো। আমাদের উদ্দেশ্য কি ছিল? আমাদের ব্যবসার উদ্দেশ্য ছিল এইচএসসি 25 ব্যাচের জন্য আমরা পাওয়ার প্লে কোর্স লঞ্চ করতেছি, বাট এটার কোনো মেয়াদ আমরা রাখি নাই, যে আমাদের 3 মাস বা 5 মাসের একটা মেয়াদ আছে, এরকম কোনো আমরা মেয়াদ রাখি নাই আমাদের ব্যবসার গঠন করার জন্য। তোমাদের ক্ষেত্রে মেয়াদ আছে, আমাদের জন্য কোনো মেয়াদ রাখি নাই। সো সেক্ষেত্রে আমাদের এই কাজটা, এই উদ্দেশ্য সফল হয়ে যাওয়ার পরেও যদি আমরা ব্যবসাটা চালাই যাই, তখন সেই ব্যবসাটার নাম কি হবে? ঐচ্ছিক বা অংশীদারি ব্যবসায়। ঐচ্ছিক বা অংশীদারি ব্যবসায় ক্লিয়ার নাকি? আমাকে একটু বলো তো, ঐচ্ছিক বা অংশীদারি ব্যবসায়টা ক্লিয়ার নাকি? আমাকে একটু বলো তো।
ঐচ্ছিক বা অংশীদারি ব্যবসায় হচ্ছে ধরো আমরা একটা ব্যবসায় শুরু করলাম, সেই ব্যবসাটা নির্দিষ্ট উদ্দেশ্য ছিল যে আমরা এইচএসসি 25 ব্যাচের 100 জন স্টুডেন্টকে, না 10,000 কম হয়ে যায়, রাইট? সো 10,000 জন স্টুডেন্টকে A+ পাওয়ার টার্গেট করতেছে, এটা আমাদের একটা উদ্দেশ্য। এইচএসসি 25 ব্যাচদের জন্য আমাদের উদ্দেশ্য করে একটা কোর্স লঞ্চ করেছি, উদ্দেশ্য সফল হয়ে গেছে, কিন্তু আমরা কোর্সটা বা আমরা আমাদের ব্যবসাটা, আমাদের এডটেকে আমরা ক্লাস নিয়ে যাচ্ছি, আমাদের কোনো মেয়াদকাল উল্লেখ নাই। সো সেই ধরনের ব্যবসায়কে কি বলা হয়? ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়। চুক্তিতে কোনো সমাপ্তিকালের উল্লেখ থাকে না। বুঝতে পেরেছ? জি আপু, ক্লিয়ার, ওকে। দেন হচ্ছে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়। সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে তোমাকে বলছি আমি, যেহেতু 2 জন ব্যক্তি থাকতে হবে, সীমাবদ্ধ অংশীদারি ব্যবসার প্রথমে কি দায় থাকবে? কি সীমাবদ্ধ দায়টা সীমাবদ্ধ মানে কি? দায়টা সসীম, মনে থাকবে। অংশীদারি ব্যবসায়ের যে তোমার সীমাবদ্ধ অংশীদার বা সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়, তার দায়টা কি থাকবে? তার দায়টা থাকবে সসীম, ঠিক আছে? কমপক্ষে একজনের দায়টা থাকবে সসীম। সসীম দায় মানে কি? ধরো যে সে 1 লাখ টাকা ইনভেস্ট করছিল, সে দায়টা 1 লাখ টাকার মধ্যেই সীমাবদ্ধ। সেই ধরনের কন্ডিশনকে বলা হয়ে থাকে কি? সসীম দায়, ওকে। আর 2 জন অংশীদারের দায় কি থাকতে পারে? দায়টা থাকতে পারে অসীম। দেখো, আমাদের অংশীদারি ব্যবসায় গঠন করতে হলে 2 বা ততোধিক ব্যক্তি থাকতে হবে, রাইট? সো এই যে 2 জনের দায় আমার অবশ্যই থাকতে হবে কি? অসীম দায়। 2 জন আমার সাধারণ অংশীদার, 2 জন আমার অসীম দায় থাকতে হবে, এবং একজন বা তার একজন কি থাকতে পারে? মনোযোগের সাথে ক্লাস করো। একজনের দায় থাকতে পারে কি? একজনের দায় থাকতে পারে সসীম দায়। সো সেটাই এখানে বলছে যে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়। আমি একটু আগে তোমাদেরকে যেভাবে বোঝাইছি তার ফর্মাল ল্যাঙ্গুয়েজে এখানে লেখা আছে যে সীমাবদ্ধ বা সসীম অংশীদারি ব্যবসায় তাদের কি হবে? তাদের একজনের, মিনিমাম একজনের, সর্বোচ্চ 3 জনের, মনে থাকবে সর্বোচ্চ কত জনের? মিনিমাম একজনের এবং সর্বোচ্চ 3 জনের। মিনিমাম একজনের দায় কি থাকবে? মিনিমাম একজনের দায় থাকবে সসীম, আর বাকি 3 জনের বা বাকি তোমার যত সদস্য নিয়ে গঠন করুক না কেন, তাদের দায় থাকবে কি? স্বাভাবিক, সাধারণ অংশীদারদের মতো অসীম। এই ধরনের ব্যবসায়কে কি বলা হয়? সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়। বুঝতে পারছো? কি আবার বন্ধ হয়ে গেছে কেন? রাতিন ভাইয়া অফ হয়ে গেছে কেন? দেখা যাচ্ছে না।